ভোরবেলায় মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। বিকেলবেলায় মেজাজ সবচেয়ে বেশি খারাপ হয়, সন্ধ্যার পর আবার ভালো হতে থাকে। এটাই সাধারণ নিয়ম। এখন সকাল 11টা। মেজাজের সাধারণ সূত্র মতে মিসির আলির মেজাজ ভালো থাকার কথা, কিন্তু মিসির আলির মন এই মুহূর্তে যথেষ্টই খারাপ। তিনি বসার ঘরে বেতের চেয়ারে পা তুলে বসে আছেন, তার ভ্রু কুঁচকে আছে। তার মেজাজ খারাপের দুটি কারণের প্রধান হল একটা মাছি। অনেকক্ষণ থেকে মাছিটা তার গায়ে বসার চেষ্টা করছে। সাধারণ মাছি না, নীল রঙের স্বাস্থ্যবান ডুমো মাছি। আম কাঁঠালের সময় এই মাছিগুলিকে দেখা যায়। এখন শীতকাল, এই মাছি এলো কোথা থেকে? মাছিটা তার গায়ে বারবারই বসতে যাচ্ছে কেন? তার সামনে বসে থাকা মেয়েটির গায়ে কেন বসছে না? মিসির আলির মেজাজ খারাপের দ্বিতীয় কারণ এই মেয়েটি। তার ইচ্ছে করছে মেয়েটিকে একটা ধমক দেন, যদিও ধমক দেওয়ার মতো কোনো কারণ ঘটেনি। মেয়েটি তার সঙ্গে দেখা করতে এসেছে। দেখা করতে আসার অপরাধে কাউকে ধমক দেওয়া যায় না। ধমক দেওয়ার বদলে মিসির আলি শব্দ করে কাশলেন, প্রচণ্ড শব্দে কাশলেন, কিংবা কুৎসিত শব্দে নাক ঝাড়লে মনের রাগ অনেকখানি কমে। মিসির আলির কমল না, বরং আরও যেন বাড়ল। মাছিটা মনে হচ্ছে এই শব্দে উৎসাহ পেয়েছে। এতক্ষণ গায়ে বসতে যাচ্ছিল, এখন উড়ে ঠোঁটে বসতে যাচ্ছে। কি যন্ত্রণা! স্যার, আমার নাম সায়রা বানু। সায়রা বানু নামটা কি আপনার মনে থাকবে? মিসির আলি বললেন, মনে থাকার প্রয়োজন কি আছে? অবশ্যই আছে। আমি এত আগ্রহ করে আমার নামটা আপনাকে কেন বলছি? যাতে মনে থাকে, সেজন্যই তো বলছি। মিসির আলি রোবটের গলায় বললেন, মানুষের নাম আমার মনে থাকে না। মেয়েটি তার রোবট গলার অগ্রাহ্য করে হাসি মুখে বলল, আমারটা মনে থাকবে, কারণ একজন বিখ্যাত সিনেমা অভিনেত্রীর নাম সায়রা বানু। মিসির আলি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। এখন তার মাথার যন্ত্রণা শুরু হয়েছে। অর্থহীন কথা শুনতে ভালো লাগছে না, তাছাড়া শীতও লাগছে। চেয়ারটা টেনে রোদে নিয়ে গেলে হয়, তাতে কিছুক্ষণ আরাম লাগবে। তারপর আবার রোদে গা চিরবির করতে থাকবে। শীতকালের এক যন্ত্রণা। ছায়া বা রোদ কোনোটাই ভালো লাগে না। মিসির আলি মাছিটার দিকে তাকিয়ে রইলেন। মাছিটার কারণে নিজেকে এখন কাঁঠাল কাঁঠাল মনে হচ্ছে। মেয়েটি খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, আপনি দিলীপ কুমার, সায়রা বানু এদের নাম শোনেননি? দিলীপ কুমারের নাম শুনেছি। সায়রা বানু হচ্ছে দিলীপ কুমারের বউ। আমার বন্ধুরা অবশ্য আমাকে সায়রা বানু ডাকে না, তারা ডাকে এসবি। সায়রার এস, বানুর বি, এসবি। এসবিতে আর কি হয় বলুন তো? বলতে পারছি না। এসবি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। আমার বন্ধুদের ধারণা আমার চেহারা একটা স্পাই স্পাই ভাব আছে, এই জন্যই তারা আমাকে এসবি ডাকে। আচ্ছা, আপনারও কি ধারণা আমার চেহারা স্পাই স্পাই ভাব? ভালো করে একটু আমার দিকে তাকান তো। আপনি সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছেন কেন? মিসির আলি এদিক ওদিক তাকাচ্ছেন না, মাছিটার দিকে তাকিয়ে আছেন। মাছিটা এদিক ওদিক করছে বলেই এদিক ওদিক তাকাতে হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে মোট কত প্রকার মাছি আছে? এই যে শুনুন, তাকান আমার দিকে। মিসির আলি মেয়েটির দিকে তাকালেন। অতিরিক্ত ফর্সা একটা মেয়ে। বাঙালি মেয়েদের গায়ের রঙের একটা মাত্রা থাকে। কোনো মেয়ে যদি সেই মাত্রা অতিক্রম করে যায়, তখন আর ভালো লাগে না। তার মধ্যে বিদেশি বিদেশি ভাব চলে আসে, তাকে তখন আর আপন মনে হয় না। সায়রা বানুর ক্ষেত্রে তাই হয়েছে। তাকে পরপর লাগছে। মেয়েটির মাথা ভর্তি চুল, সে চুলেও লালচে ভাব আছে। অতিরিক্ত ফর্সা মেয়েদের ক্ষেত্রেই তাই হয়। তাদের গায়ের রঙের খানিকটা এসে চুলে লেগে যায়, চুল লালচে দেখায়। খানিকটা এসে লাগে চোখে, চোখ তখন আর কালো মনে হয় না। মেয়েটির মুখ লম্বাটে, একটু বোচা ধরনের নাক। বোচা নাক থাকায় রক্ষা। বোচা নাকের কারণে মেয়েটিকে বাঙালি মনে হচ্ছে। খাড়া নাক হলে মেডিটেরেনিয়ান সমুদ্রের পাশের গ্রিক কন্যা বলে মনে হতো। বয়স কত হবে? 19 থেকে 25-এর ভেতর।
মানুষের বয়স চট করে ধরতে পারার কোনো পদ্ধতি থাকলে ভালো হতো। গাছের রিং গুণে বয়স বলা যায়, মানুষের বয়স তার মনে বলেই বোধ হয়। আচ্ছা, একটা মাছি কতদিন বাঁচে? স্যার, কথা বলছেন না কেন? আমাকে কি স্পাই বলে মনে হয়? স্পাই মেয়েদের চেহারা আলাদা হয় বলে আমি জানি না, একটু আলাদা হয়। স্পাই মেয়েদের মুখ দেখে এদের মনের ভাব বোঝা যায় না। এদের মুখে এক ধরনের ভাব, মনের ভেতর আরেক রকম। তোমারও কি তাই? জি। ও, আপনাকে বলতে ভুলে গেছি, এসবি ছাড়াও আমার আরেকটা নাম আছে। নাম ঠিক না, খেতাব। নববর্ষে পাওয়া খেতাব। আমাদের কলেজের পহেলা বৈশাখে খেতাব দেওয়া হয়। আমার খেতাবটা হচ্ছে সাদা বাঘিনী। এসবিতে সাদা বাঘিনীও হয়। সাদা বাঘিনী টাইটেল কেন পেয়েছিলাম শুনতে চান? খুব মজার গল্প। মিসির আলি তাকিয়ে রইলেন, তার কিছুই শুনতে ইচ্ছে করছে না। মাথার যন্ত্রণা এবং শীত ভাব দুটোই বাড়ছে। গায়ে পাতলা একটা চাদর দিয়ে শীত ভাবটা কমানো যেত। চাদরটা ধুবিখানায় দিয়েছেন, ধোয়া নিশ্চয় হয়ে গেছে। স্লিপের অভাবে আনতে পারছেন না। স্লিপটা কোথাও খুঁজেও পাচ্ছেন না। কড়া এক কাপ চা খেলেও শীতটা কমত। ঘরে চায়ের পাতা আছে, চিনি দুধও আছে, গতকালই কিনে এনেছেন। কিন্তু গ্যাসের চুলায় কি একটা সমস্যা হচ্ছে। কিছুক্ষণ আগুন জ্বলেই হুশ করে নিভে যায়। মিস্ত্রি ডাকিয়ে চুলাটা ঠিক করা দরকার। গ্যাস মিস্ত্রিরা কোথায় থাকে কে জানে। সায়রা বানু মেয়েটা হড়বড় করে কথা বলে যাচ্ছে। তার কথা তিনি মন দিয়ে শুনছেন না। মাথায় দুশ্চিন্তা নিয়ে অন্য কিছুতে মন বসানো বেশ কঠিন। তবে মাছিটা এখন শান্ত হয়েছে, টেবিলের উপর চুপ করে বসে আছে। ডিম পারছে না তো? আমার সাদা বাঘিনী টাইটেল পাওয়ার ঘটনাটা খুব ইন্টারেস্টিং। শুনলে আপনি খুব মজা পাবেন। বলবো? মিসির আলি কিছুই বললেন না। তিনি খুব ভালো করে জানেন মেয়েটি তার গল্প বলবেই। তিনি বলতে বললেও বলবে, না বলতে বললেও বলবে। হয়েছে কি শুনুন। সায়েন্স ল্যাবরেটরির সামনে দিয়ে আমি যাচ্ছি। আমার সঙ্গে আমার এক বন্ধু রাকা। রাকা হচ্ছে বোরকাওয়ালি, বোরকা পরে, সৌদি বোরকা। বেশ কয়েকটাই বোরকা পাওয়া যায়, তাকে আপনি জানেন? সৌদি বোরকা, পাকিস্তানি বোরকা। সৌদি বোরকা ভয়াবহ, শুধু চোখ দুটো বের হয়ে থাকে। এমনিতে সে অবশ্যই খুব স্টাইলিশ। বোরকার নিচে স্লিভলেস ব্লাউজ পরে। যাই হোক, বোরকাওয়ালি রাকা হঠাৎ বলল সে একটা পেন্সিল কিনবে। আমি তাকে নিয়ে একটা দোকানে ঢুকলাম পেন্সিল কিনতে। স্টেশনারির দোকান, তবে তার সঙ্গে কনফেকশনারিও আছে। চা বিক্রি হচ্ছে, কেক বিক্রি হচ্ছে। দোকানটা বেশ ভিড়। ভিড়ের সুযোগ নিয়ে এক লোক করল কি, বোরকাওয়ালির গায়ে হাত দিল। গায়ে মানে কোথায় তা আপনাকে বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। বোরকাওয়ালি এমন ভয় পেল যে প্রায় অচেতন হয়ে পড়ে যাচ্ছিল। আমি বোরকাওয়ালিকে ধরে ফেললাম। তারপর বদমাশ লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনি ওর গায়ে হাত দিলেন কেন? সন্ডাগন্ডা টাইপের লোক, লাল চোখ, গরিলাদের মতো লোম ভর্তি হাত। সে এমন ভাব করল যে আমার কথায় শুনতেই পায়নি। দোকানদারের দিকে তাকিয়ে হাই তুলতে তুলতে বলল, দেখি একটা লেবু চা দাও। তখন আমি খপ করে তার হাত ধরে ফেললাম। সে ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করল, কিন্তু তার আগেই আমি তার হাতে কামড় দিয়ে বসলাম, যাকে বলে কচ্ছপের কামড়। কচ্ছপের কামড় কি তা নিশ্চয় আপনি জানেন। কচ্ছপ একবার কামড়ে ধরলে আর ছাড়ে না। আমিও ছাড়লাম না। আমার মুখ রক্তে ভরে গেল। লোকটা বিকট চিৎকার শুরু করল। ব্যাপার স্যাপার দেখে বোরকাওয়ালি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর থেকে আমার টাইটেল হয়েছে সাদা বাঘিনী। গল্প শেষ করে সায়রা বানু খিলখিল করে হাসছে। মিসির আলি মেয়েটির হাসির মাঝখানে বললেন, তুমি আমার কাছে কেন এসেছ? গল্প করার জন্য এসেছি। বিখ্যাত মানুষের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমি বিখ্যাত মানুষ, অবশ্যই বিখ্যাত। আপনাকে নিয়ে কত বই লেখা হয়েছে। আমি অবশ্যই একটা মাত্র বই পড়েছি, ওই যে সুধাকান্ত বাবুর গল্প। একটা মেয়ে খুন হলো আর আপনি কেমন শার্লক হোমসের মতো বের করে ফেললেন। সুধাকান্ত বাবুই খুনটা করেছে। বই পড়ে মনে হচ্ছিল আপনার খুব বুদ্ধি, কিন্তু আপনাকে দেখে সেরকম মনে হচ্ছে না। আমাকে দেখে কেমন মনে হচ্ছে? খুব সাধারণ মনে হচ্ছে।
আপনার মধ্যে একটা গৃহশিক্ষক ব্যাপার আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিয়মিত বেতন পান না এমন একজন অঙ্কের স্যার। আপনি রোজ ভাবেন আজ বেতনের কথাটা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে বলতে পারেন না। আচ্ছা, আপনি এমন গম্ভীর মুখে বসে আছেন কেন? মনে হচ্ছে আপনি আমার কথা শুনে মজা তো পাচ্ছেনই না, উল্টো বিরক্ত হচ্ছেন। সত্যি করে বলুন, আপনি কি বিরক্ত হচ্ছেন? কিছুটা হচ্ছি। মাছিরা তো এখন আর বিরক্ত করছে না, কেমন শান্ত হয়ে টেবিলে বসে আছে। তারপর আপনি এত বিরক্ত কেন বলুন তো? তুমি অকারণে কথা বলছো, এই জন্যই বিরক্ত হচ্ছি। অকারণ কথা আমি নিজেও বলতে পারি না, অন্যের অকারণ কথা শুনতেও ভালো লাগে না। আপনার সঙ্গে কথা বলতে হলে সবসময় একটা কারণ লাগবে, তাই না? তাহলে তো আপনি খুবই বোরিং টাইপের একটা মানুষ। এত কারণ আমি কোথায় পাবো যে আমি রোজ রোজ আপনার সঙ্গে কথা বলবো? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তুমি রোজ রোজ আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ, সে কি, কেন? সায়রা বানু খুব সহজ ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, এক বাড়িতে থাকতে হলে কথা বলতে হবে না? এক বাড়িতে থাকবে মানে? আমি বুঝতে পারছি না। আমি আপনার সঙ্গে কয়েকটা দিন থাকব, কদিন এখনো বলতে পারছি না। 2 দিনও হতে পারে, আবার 2 মাসও হতে পারে, আবার 2 বছরও হতে পারে। সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। মিসির আলি চেয়ার থেকে পা নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকাচ্ছেন। হচ্ছে নাকি? এই যুগে টিনেজার মেয়েদের ভাবভঙ্গি কাণ্ড কারখানা বোঝা মুশকিল। তারা যে কোনো উদ্ভট কিছু হাসি মুখে করে ফেলতে পারে। মেয়েটি হয়তো অতি তুচ্ছ কারণে রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছে, কিংবা তাকে ভরকে দেবার জন্য গল্প ফেলেছে। পরে কলেজে বন্ধুদের কাছে এই গল্প করবে, বন্ধুরা মজা পেয়ে একে অন্যের গায়ে হেসে গড়িয়ে পড়বে। ও মাগো, বুড়োটাকে কি বোকা বানিয়েছি! সে বিশ্বাস করে ফেলেছিল যে আমি থাকতে এসেছি। মিসির আলি নিজের বিস্ময় গোপন করে সহজভাবে বললেন, তুমি এই বাড়িতে থাকবে? জি। বিছানা বালিশ নিয়ে এসেছ? বিছানা বালিশ আনিনি। আজকাল তো বিছানা বালিশ নিয়ে কি অন্যের বাড়িতে থাকতে যায় না। শুধু একটা সুটকেস আর হ্যান্ডব্যাগ এনেছি, আর একটা পানির বোতল। সুটকেস আর হ্যান্ডব্যাগ কোথায়? বারান্দায় রেখে এসেছি। শুরুতেই আপনি আমার সুটকেস দেখে ফেললে ঢুকতে দিতেন না। যাই হোক, আমি এখন আমার সুটকেস আর হ্যান্ডব্যাগটা নিয়ে আসছি। আচ্ছা, আপনি এমন ভাব করছেন যেন আকাশ থেকে পড়ছেন। আকাশ থেকে পড়ার মতো কিছু হয়নি। বিপদগ্রস্ত একজন তরুণীকে কয়েকদিনের জন্য আশ্রয় দেওয়া এমন কোনো বড় অন্যায় না। আমি নিশ্চিত এর চেয়ে অনেক বড় বড় অন্যায় আপনি করেছেন। তুমি সত্যি সত্যি আমার এখানে থাকার পরিকল্পনা নিয়ে এসেছ? জি। মিসির আলি তাকিয়ে রইলেন। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত তা মাথায় আসছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে মেয়েটির কাণ্ড কারখানা দেখাই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। মেয়েটি বুদ্ধিমতী। এই পরিস্থিতিতে তিনি কি করবেন বা করতে পারেন সে সম্পর্কে চিন্তাভাবনা সে নিশ্চয়ই করেছে। নিজেকে সম্ভাব্য সব রকম পরিস্থিতির জন্য সে প্রস্তুত করে রেখেছে। মিসির আলির এমন কিছু করতে হবে যার সম্পর্কে মেয়েটির কোনো প্রস্তুতি নেই। সে কেন বাড়ি ছেড়ে এসেছে এই মুহূর্তে তার কাছে জিজ্ঞেস করা যাবে না, কারণ এই প্রশ্নটি স্বাভাবিক এবং সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মেয়েটি তৈরি করে রেখেছে। তার বিস্মিত হওয়াটাও ঠিক হবে না। তাকে খুব সহজ এবং স্বাভাবিক থাকতে হবে, যেন এমন ঘটনা প্রতি সপ্তাহে 2-1টা করে ঘটে। সায়রা বানু সুটকেস হ্যান্ডব্যাগ নিয়ে ঘরে ঢুকল। মিসির আলি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন সে গুনগুন করে কি একটা গানের সুরও যেন ভাবছে। কত সহজ স্বাভাবিক তার আচরণ। কেক খাবেন? কেক? হ্যাঁ, আমার নিজের বেক করা। ডিমের পরিমাণ বেশি হয়েছে বলে একটু ডিম ডিম গন্ধ থাকতে পারে। অনেকে ডিমের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আমার কাছে অবশ্য খারাপ লাগে না। দেব আপনাকে 1 পিস কেক? না, আমাকে একটু বাজারে যেতে হবে, কয়েকটা জিনিস কিনতে হবে। আমি অতি দ্রুত চলে এসেছি তো, কাজেই অনেক প্রয়োজনীয় জিনিস আনা হয়নি। টুথপেস্ট এনেছি, টুথব্রাশ আনিনি। আমার অভ্যেস হচ্ছে রাতে শোবার সময় কুটকুট করে কয়েকটা লবঙ্গ খাওয়া,
লবঙ্গ খেলে শরীরের রক্ত পরিষ্কার থাকে, কখনো হার্টের অসুখ হয় না। সেই লবঙ্গ আনা হয়নি। আপনাকে লবঙ্গ আনতে হবে, পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দেব। আমি সঙ্গে করে অনেক টাকা নিয়ে এসেছি। বলুন তো কত এনেছি? বলতে পারছি না। অনুমান করুন না। আপনি হচ্ছেন বিখ্যাত মিসির আলি। আপনার অনুমান হবে পৃথিবীর শ্রেষ্ঠ অনুমান। বলুন, আমার সঙ্গে কত টাকা আছে? 5,000 টাকা? হয়নি। আমার সঙ্গে আছে মোট 51,000 টাকা। 500 টাকার একটা বান্ডেল এনেছি, আর এনেছি 10 টাকার একটা বান্ডেল। সেখান থেকে কিছু খরচ করেছি। বেবি ট্যাক্সি ভাড়া দিয়েছি 30 টাকা। ঠিক এই মুহূর্তে আমার কাছে আছে 50,970 টাকা। আপনাকে টুকটাক বাজারের জন্য 500 টাকা দিচ্ছি। যা লাগে খরচ করবেন, বাকিটা ফেরত দিবেন। এই নিন। সায়রা বানু তার কাঁধে ঝোলানো কালো ব্যাগ খুলে টাকা বের করল। মিসির আলি টাকাটা নিলেন। মেয়েটি এক ধরনের খেলা শুরু করেছে। মিসির আলির মনে হলো মেয়েটিকে সেই খেলায় তার মতোই খেলতে দেওয়া উচিত। এই মুহূর্তে এমন কিছু করা ঠিক হবে না যাতে তার খেলা বাধাগ্রস্ত হয়। তিনি মেয়েটিকে আগ্রহ নিয়ে দেখতে শুরু করলেন। তার তাকানোর ভঙ্গি, হাঁটার ভঙ্গি, বসার ভঙ্গি, আপাত দৃষ্টিতে এসব খুব ছোটখাটো ব্যাপার থেকে অনেক কিছু জানা যায়। সায়রা বানু চেয়ারে বসতে বসতে বলল, আমার খাওয়া নিয়ে আপনি মোটে চিন্তা করবেন না। যা খাওয়াবেন আমি তাই খাবো, শুধু মাছ ছাড়া। মাছ আমি খেতে পারি না, গন্ধ লাগে। অবশ্য চিংড়ি মাছ খাই। চিংড়ি মাছ কেন খাই বলুন তো? বলতে পারছি না। চিংড়ি মাছ খাই কারণ চিংড়ি মাছ হচ্ছে আসলে এক ধরনের পোকা। বোকা বলেই চিংড়ি মাছে আষ্টে গন্ধ নেই। ওহ আচ্ছা, বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস খুব পছন্দ করে খাই, ইলিশ মাছের ডিম। মাছের ডিমও তো আষ্টে গন্ধ থাকে, ইলিশ মাছের ডিমে থাকে না। আপনি কেভিয়ার খেয়েছেন? কেভিয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার। কালো রঙের মাছের ডিম। স্বাদ কিরকম জানেন? যেহেতু খাইনি, স্বাদ কেমন তা তো জানার কথা না। স্বাদ কেমন আপনি জানেন, অনেকটা আমাদের শিং মাছের ডিমের মতো, তবে আষ্টে গন্ধ অনেক বেশি। নাক চেপে ধরে আমি একবার খানিকটা খেয়েছিলাম, তারপর বমি টমি করে একাকার। মিসির আলি পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন। সঙ্গে দিয়াশলাই নেই। দিয়াশলের খোঁজে রান্নাঘরে যেতে হবে। চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। মেয়েটাকে কি বলবেন দিয়াশলে এনে দিতে? মিসির আলিকে কিছু বলতে হলো না। তার আগেই সায়রা বলল, আপনার লাইটার লাগবে? আছে তোমার কাছে? আছে। আপনি সিগারেট মুখে দিন, আমি ধরিয়ে দিচ্ছি। মেয়েটা যে ভঙ্গিতে লাইটার ধরালো তাতে মনে হলো সিগারেট ধরিয়ে দিয়ে তার অভ্যাস আছে। সে নিজে সিগারেট খায় না তো? না, খায় না। সিগারেটের ধোঁয়ায় সে নাক কুচকাচ্ছে। এই লাইটারটা আপনি রেখে দিন। লাইটারটা আমি আপনার জন্য এনেছি। থ্যাংক ইউ। আর এক প্যাকেট সিগারেটও এনেছি। আপনার একটা বইয়ে পড়েছিলাম কি একজন আপনার সঙ্গে দেখা করতে আসতো। যেদিনই আসতো আপনার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসতো। মিসির আলি সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, একটু আগে বলেছিলে তুমি আমার একটা বই পড়েছ। মিথ্যে কথা বলেছিলাম, অনেকগুলো বই পড়েছি। সুধাকান্ত বাবুর উপর লেখা বইটা সবচেয়ে ভালো লেগেছে। ওইটা আমি পড়েছি 3 বার। না, 3 বার না, 2.5 বার পড়েছি। 2 বার পড়েছি পুরোটা, শেষবার পড়েছি শুধু শেষের 20 পাতা। ভালো। মিথ্যা কথা বললে কি আপনি রেগে যান? না, আমাকে কেউ মিথ্যা বললে আমি অবশ্য খুবই রেগে যাই। আর আমার এমনই কপাল যে সবাই শুধু আমার সঙ্গে মিথ্যা কথা বলে। তবে আপনি বলবেন না সেটা আমি জানি। আপনার চেহারা দেখে বোঝা যায় আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আপনি কি জানেন, যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের চেহারায় একটা মাই ডিয়ার টাইপের ভাব থাকে, তাই নাকি? জি। যেসব মেয়েকে দেখবেন খুব মায়া মায়া চেহারা, আপনি ধরে নিতে পারেন তারা প্রচুর মিথ্যা কথা বলে। এই তথ্য জানতাম না। আপনি মিসির আলি, আর আপনি এই সাধারণ তথ্য জানেন না। অথচ বইয়ে কত আশ্চর্য আশ্চর্য কথা যে আপনার সম্পর্কে লেখা হয়। যেমন কাউকে এক পলক দেখলেই আপনি তার সম্পর্কে হড়বড় করে কথা বলে দিতে পারেন। আসলে কি পারেন? না,
পারি না। আচ্ছা, চেষ্টা করে দেখুন না আমার সম্পর্কে কি বলবো, আমাকে দেখে কি মনে হচ্ছে, এইসব আর কি। দেখি আপনার পাওয়ার অফ অবজারভেশন কেমন। দেখো সায়রা বানু, আমি পরীক্ষা দিই না। পরীক্ষা ভাবছেন কেন? ভাবেন একটা খেলা। বলুন আমার সম্পর্কে কিছু বলুন। মিসির আলি হাতের সিগারেট ফেলে দিলেন। আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে। তিনি নিজের উপর একটু বিরক্ত হচ্ছেন, কারণ তার টেনশন হচ্ছে। টেনশন হলেই একটা সিগারেট শেষ করার সঙ্গে সঙ্গে আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছে করে। তার শরীর ভালো না, এখন কিছুদিন টেনশন ফ্রি জীবনযাপন করতে চান। অচেনা একটা মেয়ে হুট করে উপস্থিত হয়ে তাতে বাধা দিচ্ছে। মেয়েটি আগ্রহ নিয়ে বলল, কি হলো, কিছু বলছেন না কেন? মিসির আলি খানিকটা বিরক্তি নিয়ে বললেন, তোমার সম্পর্কে আমার প্রথম অবজারভেশন হচ্ছে তোমার নাম সায়রা বানু নয়। এরকম মনে হবার কারণ কি? মনে হবার কারণ হচ্ছে সায়রা বানু যদি তোমার নাম হতো তাহলে সায়রা বানু ডাকলে তুমি সহজভাবে রেসপন্স করতে। একটু আগে আমি বললাম, দেখো সায়রা, আমি পরীক্ষা দিই না। বাক্যটা আমি একবারে বলিনি। দেখো সায়রা বানু বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি। যখন দেখলাম তুমি হঠাৎ চমকে উঠলে, তখনই আমি বাক্যটা শেষ করলাম। তোমার চমকে ওঠার কারণ হচ্ছে সায়রা বানু বলে যে তোমাকে সম্বোধন করা হচ্ছে তা তুমি শুরুতে বুঝতে পারোনি। যখন বুঝতে পেরেছ তখনই চমকে উঠেছ। তোমার নাম কি? আমার নাম চিত্রা। তোমার সম্পর্কে আমার দ্বিতীয় অবজারভেশন হচ্ছে তোমাকে দীর্ঘদিন একটা ঘরে আটকা রাখা হয়েছিল। সেই ঘরের জানালা পর্যন্ত বন্ধ ছিল। আলোহীন একটা ঘরে দীর্ঘদিন থাকলে গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যায়। তোমার তাই হয়েছে। তুমি আলোর দিকে ঠিকমতো তাকাতেও পারছো না। যতবার তাকাচ্ছ ততবার চোখের মনি ছোট হয়ে আসছে, ভ্রু কুঁচকে যাচ্ছে। আবার জানালা থেকে তুমি চোখ ফিরিয়েও নিতে পারছো না। বারবার বিস্মিত চোখে জানালার দিকে তাকাচ্ছ, কারণ অনেক দিন পরে তুমি জানালায় খোলা আকাশ দেখছ। আরো কিছু বলবেন? দীর্ঘদিন ধরে তুমি ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছ। যে কোনো কারণই হোক তোমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, স্টোরি তৈরি করতে হচ্ছে। মিথ্যা বলাটা তোমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আমি ঠিক বলেছি? হ্যাঁ। তোমার হাত বাঁধা ছিল, মণিবন্ধে কালো দাগ পড়ে আছে। হ্যাঁ। তোমার ঘ্রাণ শক্তি অতি প্রবল। তুমি কিছুক্ষণ পরপরই নাক কুচকাচ্ছ এবং তাকাচ্ছ ঘরের দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে নর্দমার গন্ধ আসছে। সেটা এত প্রবল না যে এমনভাবে নাক কুচকাতে হবে। এর থেকে মনে হয় তোমার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল, আর নয়তো তোমাকে অনেক উঁচু কোনো ঘরে আটকা রাখা হয়েছে, যেখানে রাস্তার নর্দমার গন্ধ পৌঁছায় না। চিত্রা চুপ করে রইল। সে খুব একটা বিস্মিত হলো বলে মনে হয় না। মিসির আলি বললেন, এখন বলো তোমার ব্যাপারটা কি? আপনি তো কিছু না জেনেই অনেক কিছু বলতে পারেন। আপনি নিজেই বলুন। না, আমি বলতে পারছি না। অনুমান করুন, দেখি আপনার অনুমান শক্তি আমার ঘ্রাণ শক্তির মতো কিনা। আমার ধারণা তুমি অসুস্থ। অসুস্থতাটা এমন যে রোগীকে ঘরে আটকে রাখতে হয়। তুমি কোনো ক্রমে ছাড়া পেয়ে পালিয়ে এসেছ। আপনি কি বলতে চাচ্ছেন যে আমি পাগল, তাই আমাকে ঘরে আটকে রাখা হয়েছিল? না, আমি পাগল না, সুস্থ। ছিটেফোঁটা পাগলামি যা অন্যদের মধ্যে থাকে, আমার তাও নেই। তবে আমাকে ঘরে আটকা রাখা হয়েছিল তা ঠিক। 26 দিন হলো ঘরে তালাবদ্ধ। আমাকে সবাই মিলে ঘরে তালাবদ্ধ করে রেখেছে। কারণটা খুব সাধারণ এবং আপনার মতো বুড়োর কাছে হয়তোবা হাস্যকর। কারণটা বলবো? মিসির আলি হ্যাঁ না কিছুই বললেন না। মেয়েটির স্বভাব যা, তাতে তিনি যদি বলেন হ্যাঁ বলো, তাহলে সে নিশ্চিতভাবেই বলবে না, বলবো না। তার চাইতে চুপ করে থাকাই ভালো। ব্যাপারটা প্রেম ঘটিত। আমি একটা ছেলেকে বিয়ে করতে চাই। দরিদ্র, ফালতু টাইপের ছেলে, কিছুই করে না, তার প্রেমে পড়ার কারণ নেই। তারপরেও আমি পড়ে গেছি এবং এবং কি, গোপনে বিয়ে করার জন্যে তার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। আমাকে ধরে আনা হয়। আমি তো খুব জেদি মেয়ে, কাজেই আমি সবাইকে বলি
আমি আবারও পালিয়ে যাব। তোমাদের কোনো সাধ্য নেই আমাকে ধরে রাখার। ছেলেটার নাম কি? ছেলেটার নাম দিয়ে আপনার দরকার কি? কোনো দরকার নেই। কৌতূহল বলতে পারো। ওনার নাম ফরহাদ। শুধুই ফরহাদ? ফরহাদ খান। তারপর? তারপর আবার কি? তোমার কাছ থেকে এই কথা শোনার পর তার তোমাকে তালাবদ্ধ করে রাখলো? তাই তো রাখবে। যে মেয়ে এই জাতীয় কথা বলে তাকে নিশ্চয়ই কেউ কোলে করে ঘুরে বেড়াবে না, ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবে না। আজ তুমি ছাড়া পেয়েছ, আমার কাছে না এসে ওই ছেলেটির কাছে চলে যাচ্ছ না কেন? যাব তো বটেই। আপনার কি ধারণা আমি চিরকালের জন্য আপনার সঙ্গে থাকব? মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, চিত্রা, তুমি আবারও মিথ্যে কথা বলছো। বুঝলেন কি করে? ছেলেটার নাম জানতে চাওয়ার পর থতমত খেয়ে গেলে, চট করে বলতে পারলেন না। একটা কোনো নাম ভাবার জন্য সময় নিলে, তারপর বললে ওনার নাম ফরহাদ। উনি বললে যাকে বিয়ে করতে যাচ্ছ তার প্রসঙ্গে উনি বলবে কেন? বলবে ওর নাম ফরহাদ। তাহলে কি সত্যি কথা শুনতে চান? আমি এখন সত্যি মিথ্যা কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার সাহায্য চাচ্ছ। যদি সত্যি চাও আমি তোমাকে সাহায্য করি, তাহলে তোমাকে সত্যি কথা বলতে হবে। তা তুমি পারবে না। মিথ্যে বলাটা তোমার রক্তের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ সত্যি বলার পর আবার মিথ্যে শুরু করবে। তাতে অসুবিধা কি? যেই মুহূর্তে আমি মিথ্যে বলবো আপনি ধরে ফেলবেন। আপনার তো সেই ক্ষমতা আছে। মিসির আলি আরেকটা সিগারেট ধরিয়ে গম্ভীর গলায় বললেন, চিত্রা, শোনো, আমার পক্ষে তোমাকে এই বাড়িতে রাখা সম্ভব না। তোমাকে চলে যেতে হবে, এবং কিছুক্ষণের মধ্যেই চলে যেতে হবে। আমার সমস্যা আপনি সমাধান করবেন না? মানুষের বেশিরভাগ সমস্যা এরকম যা তারা নিজেরাই সমাধান করতে পারে। আমার ধারণা তোমার সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে। আমি আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছি বলে আপনি রাগ করছেন? রাগ করার প্রশ্ন আসছে না। মিথ্যে কথা বলাটাকে সবাই যত বড় অন্যায় মনে করে, আমি তা করি না। আমার কাছে মনে হয় মানুষের অনেক অদ্ভুত ক্ষমতার একটি হচ্ছে মিথ্যে বলার ক্ষমতা। কল্পনা শক্তি আছে বলেই তো মিথ্যে বলতে পারে। যে মানুষ মিথ্যে বলতে পারে না সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ। আপনি কি মিথ্যে বলেন? না, বলি না। মানুষ হিসেবে আমি রোবট টাইপের। শোনো চিত্রা, তুমি এখন চলে যাও। চিত্রা বিস্মিত গলায় বলল, চলে যাব? হ্যাঁ, চলে যাবে। আপনি আমাকে খুব অপছন্দ করছেন, তাই না? আমি তোমাকে অপছন্দ করিনি, আবার পছন্দও করিনি। আমার বিষয়ে আপনার কোনো কৌতূহল হচ্ছে না? লোকজনের ধারণা আমার কৌতূহল খুব বেশি। আসলে তা না। আমার কৌতূহল কম, অনেক কম। নীল রঙের মাছিটার দিকে আপনি যতটা কৌতূহল নিয়ে তাকিয়েছেন, আমার দিকে তাও তাকাননি। আমি কি মাছির চেয়েও তুচ্ছ? মিসির আলি চুপ করে রইলেন। চিত্রা ক্লান্ত গলায় বলল, আচ্ছা, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি দয়া করে গম্ভীর হয়ে থাকবেন না। যাবার আগে হাসি মুখে থাকুন। আপনার হাসি মুখ দেখেই যাই। মিসির আলি হাসলেন। চিত্রা বলল, বাহ, আপনার হাসি তো সুন্দর। যারা গম্ভীর ধরনের মানুষ তাদের হাসি খুব সুন্দর হয়। এরা হঠাৎ হঠাৎ হাসে তো এই জন্যে। আর যারা সবসময় হাসি মুখে থাকে তাদের হাসি হয় খুবই বিরক্তিকর। তাদের কান্নাও হয় সুন্দর। আচ্ছা, আমি তাহলে উঠি। চিত্র উঠে দাঁড়ালো। মেয়েটা এত সহজে চলে যেতে রাজি হবে তা মিসির আলি ভাবেননি। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আচ্ছা শুনুন, আমি আমার ব্যাগগুলি রেখে যাই। ব্যাগ হাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশ্রয় খোঁজার তো কোনো মানে হয় না, তাই না? বিছানা বালিশ নিয়ে যাওয়াই তো ভালো। সবাই ভাববে এই মেয়ের আসলেই আশ্রয় প্রয়োজন। আপনি কিন্তু সেরকম ভাবেননি। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। যাই হোক, আমি জিনিসপত্র রেখে যাচ্ছি, একসময় এসে নিয়ে যাব। আচ্ছা, আপনি আসলেই রোবট টাইপের মানুষ। যাই, কেমন? তুমি কি তোমার বাড়ির টেলিফোন নম্বরটি দিয়ে যাবে? কেন? আচ্ছা, দিচ্ছি, কাগজে লিখে দিচ্ছি। নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন করবেন না। আর যদি করেন আপনি ভয়াবহ বিপদে পড়ে যাবেন। এইবার কিন্তু আমি সত্যি কথা বলছি। কি বলছি না? মনে হচ্ছে বলছো। চিত্রা তার হ্যান্ডব্যাগ থেকে কাগজ নিয়ে টেলিফোন নাম্বারটা লিখল। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এই নিন নাম্বার।
আবারও বলছি, নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন করবেন না। নিতান্ত প্রয়োজন বলতে তুমি কি বোঝাচ্ছ? ধরুন আমি আপনার ঘর থেকে বের হলাম, আর হঠাৎ একটা ট্রাক এসে আমার গায়ের উপর দিয়ে চলে গেল। তখন আপনি বাসায় টেলিফোন করে বলবেন চিত্রা মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। চিত্রা বেশ সহজ ভঙ্গিতে বের হলো। মিসির আলি উঠে দরজা বন্ধ করে দিলেন। তিনি আজ আর ঘর থেকে বের হবেন না। তিনি জানেন ঘন্টা দুয়েকের ভেতর চিত্রা ফিরে আসবে, তার জিনিসপত্র নিয়ে যাবে। মেয়েরা তাদের ব্যক্তিগত জিনিসপত্র কোথাও রেখে স্বস্তি পায় না, কাজেই অপেক্ষা করেই ভালো। খুবই আশ্চর্যের ব্যাপার, মেয়েটি চলে যাবার পর মিসির আলি একটু মন খারাপ হয়ে গেল। পাখি উড়ে যাবার পর পাখির পালক পড়ে থাকে। মেয়েটা চলে গেছে, তারপরও কিছু যেন রেখে গেছে। সুটকেস এবং হ্যান্ডব্যাগ নয়, অন্য কিছু। মেয়েটি রেখে যাওয়া 500 টাকার নোটটা পকেটে, টাকাটা ফেরত দিতে ভুলে গেছেন। আশ্চর্য কাণ্ড, মেয়েটি তার কালো ব্যাগও ফেলে গেছে। তার সব টাকা তো এই ব্যাগেই। বেবি ট্যাক্সি নিয়ে যদি কোথাও যায়, ভাড়া দিতে পারবে না। মিসির আলি অস্বস্তি বোধ করছেন। মেয়েটাকে মাথা থেকে তাড়াতেও পারছেন না। মাছিটা এখনো টেবিলে বসে আছে। মারা গেছে নাকি? না, মারা যায়নি। কীট এবং পতঙ্গ জগতের নিয়ম হল মৃত্যুর পর উল্টো হয়ে থাকা। পিঠ থাকবে মাটিতে, পা থাকবে শূন্যে। মাছির বেলা তো নিশ্চয় সেরকম। মিসির আলি তার লাইব্রেরির দিকে এগোলেন। মাছি সম্পর্কে জানার জন্য কোনো বই আছে কিনা লাইব্রেরিতে, থাকার তো কথা। মাছি সম্পর্কে মিসির আলি তেমন কোনো তথ্য জোগাড় করতে পারলেন না। শুধু জানলেন পৃথিবীতে মোট 85,000 প্রজাতির মাছি আছে। মৌমাছি যেমন মাছি, ড্রাগন ফ্লাইও মাছি। সবচেয়ে ছোট মাছি প্রায় অদৃশ্য, আর সবচেয়ে বড় মাছি চড়ুই পাখি সাইজের। এদের সবারই 2 জোড়া পাখা আছে। এক জোড়া তারা ওড়ার কাজে ব্যবহার করে, অন্য জোড়া ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করে। বেশিরভাগ প্রজাতির মাছি মানুষের পরম বন্ধু। শুধু হাউস ফ্লাই না, এদের প্রধান কাজ অসুখ ছড়ানো। চিত্রা 2 ঘন্টার ভেতরে ফিরে আসবে, এ ব্যাপারে মিসির আলি নিশ্চিত ছিলেন। নিশ্চিত ব্যাপারগুলি মানুষের জীবনে প্রায় কখনো ঘটে না। চিত্রা 2 ঘন্টা কেন, 10 দিনের মাথাও ফিরে এলো না। তার হ্যান্ডব্যাগ এবং সুটকেসে ধুলা জমতে লাগলো। সে একটা টেলিফোন নাম্বার দিয়ে গিয়েছিল। টেলিফোন নাম্বারে লেখা চিরকুট তিনি ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছিলেন। অযত্নে অবহেলায় রাখা কাগজপত্র সবসময় পাওয়া যায়, যত্নে রাখা কাগজ কখনো পাওয়া যায় না। মারফির এই সূত্র ভুল প্রমাণিত হল। মিসির আলি ড্রয়ার খুলেই চিরকুটটি পেলেন, এবং সেই চিরকুট দেখে তিনি ছোটখাটো একটা চমক খেলেন। চিরকুটে টেলিফোন নাম্বার লেখা নেই, শুধু সুন্দর অক্ষরে লেখা হেল্প মি। মিসির আলির একটু মন খারাপ হলো। মেয়েটির সমস্যার কথা মন দিয়ে শুনলেই হতো। তিনি এতটা অধৈর্য হলেন কেন? বাড়িঘর ছেড়ে নিতান্ত অকারণে এই বয়সের একটা মেয়ে চলে আসে না। এই বয়সের মেয়েদের মাথায় নানা উদ্ভট ব্যাপার খেলা করে। তারপরও বাড়িঘর ছাড়ার ব্যাপারে তারা খুব সাবধানী হয়। আশ্রয় মেয়েদের কাছে অনেক বড় ব্যাপার। প্রকৃতি মেয়েদের সেভাবেই তৈরি করেছে। ভবিষ্যতে এরা সন্তানের জন্ম দেবে, সেই জন্য তাদের নিরাপদ আশ্রয় দরকার। কাজেই হে মাতৃজাতি, তোমরা আশ্রয় কখনো ছাড়বে না। এই হলো ডিএনএর অনুশাসন। ডিএনএ অনুশাসনের বাইরে যাবার ক্ষমতা তাদের নেই। মেয়েটি তার সঙ্গে যোগাযোগের কোনো পথও রাখেনি। পথ রাখলে তিনি বলতেন, হ্যাঁ, আমি এখন তোমার কথা শুনব, সত্য মিথ্যা সব কথাই শুনব। আগের বার তোমার কথা শুনতে চাইনি। তোমার হাত থেকে রক্ষা পাবার ব্যাপারটাই আমার মাথায় প্রবলভাবে ছিল, তার জন্য আমি দুঃখিত। মেয়েটি তার হ্যান্ডব্যাগ বা সুটকেসে কোনো ঠিকানা কি রেখে গেছে? সুটকেস খুললে কোনো গল্পের বই কি পাওয়া যাবে যেখানে তার নাম এবং বাড়ির ঠিকানা লেখা? বই পেলেও লাভ হবে না। এখনকার মেয়েরা বইয়ে নিজের নাম লিখলেও বাড়ির ঠিকানা লেখে না। বাড়ির ঠিকানা লেখাটা গ্রাম্যতা বলে মনে হয়। ডায়েরি পেলে সবচেয়ে ভালো হতো।
ডায়েরিতে নাম ঠিকানা থাকে, তবে ডায়েরি পাওয়ার সম্ভাবনা অতি সামান্য। আজকালকার মেয়েদের ডায়েরি লেখার মতো সময় কই। নিজেদের কথা তারা শুধু গোপন করতে চায়, লিখতে চায় না। মিসির আলি মেয়েটির সুটকেস খুললেন। কয়েকটা শাড়ি, পলিথিনে মোড়া দুজোড়া স্যান্ডেল, হেয়ার ড্রায়ার, ট্রাভেলার্স আয়রন, কিছু কসমেটিক্স এবং এক বোতল পানি, সুন্দর একটা চায়ের কাপ, একটা ফুলতোলা বেডশিট। বই এবং ডায়েরি পাওয়া গেল না, তবে বেডশিটের নিচে একগাদা কাগজ পাওয়া গেল, দামি অনিয়ন স্কিন পেপার। কাগজে চিকন নিবের কালির কলমে গুটি গুটি করে ঠাস বুনন লেখা, যত্ন করে কেউ অনেকদিন ধরে লিখেছে। মনে হচ্ছে দীর্ঘ কোনো চিঠি। কাকে লেখা? মিসির আলি ভ্রুকুচকে সম্বোধন পড়লেন, শ্রদ্ধাস্পর্দেশু জনাব মিসির আলি সাহেব। চিঠিতে তারিখ নেই, যে লিখেছে তার নামও নেই। এর হাতের লেখা এবং চিত্রার হাতের লেখা কি এক? ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছাড়া বলা যাবে না। চিত্রা ইংরেজিতে লিখেছে হেল্প মি, আর এই দীর্ঘ চিঠি লেখা বাংলায়। ইংরেজি এবং বাংলা হাতের লেখায় মিল অমিল চট করে ধরা পড়ে না। তারপরও মিসির আলির মনে হল দীর্ঘ এই চিঠির লেখিকা এবং চিত্রা এক মেয়ে নয়। মেয়েটি বাইরে যাবার প্রস্তুতি নিয়ে তার ব্যাগ গোছায়নি। মেয়েরা ব্যাগ গোছানোর সময় অবশ্যই প্রথম নেবে আন্ডারগার্মেন্টস, পেটিকোট, ব্লাউজ, ব্রা, পেন্টি। এইসব কাপড়ের ব্যাপারে তারা অতিরিক্ত সেন্সিটিভ। ব্যাগে আগে এইসব গোছানো হবে, তারপর অন্য কিছু। কিন্তু মেয়েটির সুটকেস বা হ্যান্ডব্যাগে এসব কিছুই নেই, টাওয়েল নেই। মেয়েটি ঘর ছাড়ার জন্য ব্যাগ গোছায়নি, তার অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? তাকে এই দীর্ঘ চিঠিটা নাটকীয় ভঙ্গিতে দেওয়া। শ্রদ্ধাস্পদেশু জনাব, আপনাকে কেমন ভরকে দিলাম। সরাসরি চিঠিটা আপনার কাছে দিলে আপনি এত আগ্রহ নিয়ে পড়তেন না, কাজে সামান্য নাটক করতে হলো। আশা করি আমার এই ছেলে মানুষই নাটকে আপনি বিরক্ত হন। আশা করি আমার এই ছেলে মানুষই নাটকে আপনি বিরক্ত হননি। আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি। আপনার সম্পর্কে যা জানি বই পড়ে জানি। বইয়ে লেখকরা সবকিছু ঠিকঠাক লিখতে পারেন না। মূল চরিত্রগুলিকে তারা মহিমান্বিত করার চেষ্টা করেন। আমি ধরে নিয়েছি আপনার বেলাতেও তাই হয়েছে। বইয়ের মিসির আলি এবং ব্যক্তি মিসির আলি এক নয়। কে জানে, আপনি হয়তো বইয়ের মিসির আলির চেয়েও ভালো মানুষ। আমি আপনার সম্পর্কে মনে মনে একটা ছবি দাঁড় করিয়েছি। আচ্ছা দেখুন তো সেই ছবিটার সঙ্গে কতটুকু মেলে। তারও আগে একটা ব্যাপার পরিষ্কার করে নিই। আমার ধারণা আপনি এখন ভ্রুকুচকে ভাবছেন চিঠির মেয়ে এবং চিত্রা কি এক। ব্যাপারটা আমি ধীরে ধীরে পরিষ্কার করব। আপাতত আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আপনাকে লেখা চিঠিটা মন দিয়ে পড়ুন। এই চিঠি আমি 2 বছর ধরে রাত জেগে জেগে লিখেছি। অসংখ্যবার কাটাকুটি করেছি, বানান ঠিক করেছি, যেন চিঠি পড়ে আপনি কখনো বিরক্ত হয়ে না যান। মেয়েটা এই সহজ বানানো জানে না। আশ্চর্য তো। ভালো কথা, আপনার সম্পর্কে আমার ধারণা কি এখন বলি। দেখুন তো মেলে কিনা। আমার ধারণা আপনি হাসি খুশি ধরনের মানুষ। বইয়ে আপনার যে গম্ভীর প্রকৃতির কথা লেখা হয় সেটা ঠিক না। আপনার চেহারার যে বর্ণনা বইয়ে থাকে সেটাও ঠিক না। আপনার বিশেষত্বহীন চেহারার কথা লেখা হলেও আমি জানি আপনার চেহারা মোটেও বিশেষত্বহীন না। আপনার চোখ ধারালো এবং তীব্র, সার্চ লাইটের মতো। তবে সেই ধারালো চোখেও একটা শান্তি শান্তি ভাব থাকে। আমার খুব ইচ্ছে কোনো একদিন আপনাকে এসে দেখে যাব। শান্ত ভঙ্গিতে আপনার চোখের দিকে তাকিয়ে থাকব। একসময় আপনাকে বলবো, আমাকে একটা হাসির গল্প বলুন তো। আমার কেন জানি মনে হয় কেউ আপনার কাছে গল্প শুনতে আসে না। সবাই আসে ভয়ঙ্কর সব সমস্যা নিয়ে। দিনের পর দিন এইসব সমস্যা শুনতে আপনার কি ভালো লাগে? মাঝে মাঝে আপনার কি ইচ্ছে করে না সহজ স্বাভাবিক গল্প শুনতে কিংবা বলতে? যেমন আপনি একটা ভূতের গল্প শুনে ভয় পাবেন, ভ্রুকুচকে ভাববেন, না ভূত বলে কিছু নেই। আমাদের চারপাশের জগৎটা সহজ স্বাভাবিক জগৎ। এই জগতে মাঝে মাঝে বিচিত্র এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটে। আমার নিজের জীবনে ঘটে গেল এবং আমি
আপনাকে সেই গল্পটাই শোনাতে বসেছি। না শোনালেও চলতো, কারণ আমি আপনার কাছ থেকে কোনো সাহায্য চাচ্ছি না, বা আপনাকে বলছি না আপনি আমার সমস্যার সমাধান করে দিন। তারপরও সব মানুষেরই বোধহয় ইচ্ছে করে নিজের কথা কাউকে না কাউকে শোনাতে। আমার চারপাশে তেমন কেউ নেই। এখন আমি আপনার একটা অস্বস্তি দূর করি। চিত্রা নামের যে মেয়েটি আপনার কাছে এসেছিল, আমি সেই মেয়ে। কাজেই আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। চিত্রার সেদিন আপনাকে কেমন লেগেছিল তার আপনাকে কোনোদিন জানানো হবে না, কারণ চিত্রার সঙ্গে আপনার আর কোনোদিন দেখা হবে না। আপনাকে খানিকটা ধাঁধায় ফেলে চিত্রা বিদায় নিয়েছে, আমিও বিদায় নেব। আমার দীর্ঘ চিঠি শেষ করার পর আপনি ভাববেন, আচ্ছা মেয়েটার কি মাথা খারাপ? সেসব কি লিখেছে, কেনই বা লিখেছে? দীর্ঘ লেখা পড়তে আপনার যেন ক্লান্তি না লাগে, সেজন্য আমি খুব চেষ্টা করেছি। চেষ্টা কতদূর সফল হলো কে জানে। চ্যাপ্টার দিয়ে দিয়ে লিখলাম। চ্যাপ্টারের প্রথম কয়েক লাইন পড়ে আপনি ঠিক করবেন আপনি পড়বেন কি পড়বেন না। সব চ্যাপ্টার যে পড়তেই হবে তা না। পরিচয়: নাম চিত্রা, নকল নাম। বয়স 23 বছর। যখন লেখা শুরু করেছিলাম তখন বয়স ছিল 20 বছর 3 মাস। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। আমার প্রিয় রং চাপা। আমার দেখতে ভালো লাগে চাঁদ এবং পানি। পড়াশোনা: এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করতে পারিনি। তবে আমি খুব পড়ুয়া মেয়ে। শত শত বই পড়ে ফেলেছি। শুধু গল্পের বই না, সব ধরনের বই। বাড়িতে আমি যেন পড়তে পারি সেজন্যে আমার একজন শিক্ষক আছেন, দর্শনবিদ্যার শিক্ষক। তবে দর্শন আমার প্রিয় বিষয় নয়। আমি কেমন মেয়ে? ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আপনি নিশ্চয়ই মনে মনে হাসছেন, ভাবছেন এই মেয়েটা এমন ছেলে মানুষই করছে কেন? আমি তো আসলে ছেলে মানুষই। 23 বছর তো এমন কোনো বয়স না, তাই না? তবে আমি কিন্তু আসলেই ভালো মেয়ে। দূর চাই, লেখার এই ধরনটা আমার ভালো লাগছে না। আমি বরং ধারাবাহিকভাবে লেখা শুরু করি। পড়তে পড়তে আমার সম্পর্কে আপনার ধীরে ধীরে একটা ধারণা তৈরি হবে। তখন আর আমাকে বলতে হবে না যে আমি ভালো মেয়ে। আপনি নিজেই বুঝতে পারবেন। খুব অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান। বান্দরবান থেকে একটা জিপে করে আমরা আসছিলাম। আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন, বাবার পাশে মা বসেছিলেন, মার কোলে আমি। হঠাৎ গাড়ির সামনে একটা ছাগল পড়ল। বাবা সেই ছাগল বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ে খাদে পড়ে গেলেন। মা তৎক্ষণাৎ মারা গেলেন। আমার আর বাবার কিছুই হলো না। বান্দরবানের রাস্তাগুলি খুব নির্জন থাকে। অ্যাক্সিডেন্টের অনেক পরে লোকজন এসে আমাদের উদ্ধার করল। আমার তখন বয়স মাত্র 1.5 বছর। আমার কিছুই মনে নেই। আমার বাবা পরে আবার বিয়ে করেন। সেই বিয়ে সুখের হয়নি। ছোট মার মেজাজ খুব খারাপ ছিল। তিনি অল্পতেই রেগে যেতেন। তার আত্মহত্যার প্রবণতা ছিল। বাবার সঙ্গে রাগারাগি হলেই বলতেন সুইসাইড করব। শেষ পর্যন্ত মা সুইসাইড করেন। এই নিয়ে খুব ঝামেলাও হয়। মা পক্ষের লোকজন মামলা করেন। তারা বলার চেষ্টা করেন মাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, মামলায় প্রমাণিত হয় মা মানসিক রোগী ছিলেন। ছোট মা দেখতে খুব সুন্দর ছিলেন। গায়ের রং অবশ্য শ্যামলা ছিল, কিন্তু তার চেহারা এতই মিষ্টি ছিল, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করত। আপনি বুঝতেই পারছেন আমার শৈশবটা সুখের ছিল না। একটা বিরাট বাড়িতে আমি প্রায় একা একাই মানুষ হই। আমাদের বাড়িটা ছিল 2 ইউনিটের। একতলায় রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, স্টাডি, আর দোতলা শুধুই শোবার ঘর আর ফ্যামিলি লাউঞ্জ। কাজের লোকদের দোতলায় ওঠা একেবারে নিষেধ। তারা সবাই বাবাকে ভয় পেত বলে দোতলায় উঠত না। আমি স্কুল থেকে ফিরে একা একা দোতলায় খেলতাম। আমার মতো বাচ্চারা মনে মনে একজন খেলার সাথী তৈরি করে নেয়, তার সঙ্গে খেলে। আমিও তাই করলাম। একজন খেলার সাথী বানিয়ে নিলাম। সেই খেলার সাথী হলো আমার মা, আমার ছোট মা। আমার আসল মাকে তো আমি দেখিনি, কাজেই তার সম্পর্কে আমার কোনো মমতা কিংবা ভালোবাসা কিছুই ছিল না। ছোট মা আমাকে খুবই আদর করতেন। সে আদরের একটা ছোট্ট নমুনা দিলেই আপনি বুঝতে পারবেন। যেমন মনে করুন তিনি আমাকে ডাকছেন, চিত্রা খেতে এসো। চিত্রা বলার আগে তিনি একগাদা আদরের নাম অতি দ্রুত বলে যাবেন। তারপর বলবেন খেতে এসো। তার আদরের নামগুলি হলো ভিটভিটি, খিটখিটি, মিটমিটি,
এই টাইপের আর কি। আদরের নাম ছাড়াও তার নিজের কিছু কিছু বিচিত্র ছড়াও ছিল, ননসেন্স রাইমের মতো, কোনো অর্থ নেই, কোনো মানেও নেই। এইসব ছড়া তিনি গানের সুরে বলতেন, সব সুর একরকম। যেমন ধরুন, ফেনিম্যান হাসে তার রং ঢং হাসি, জানা কথা সে জানে না, না শুনে সে বাসি। এইসব বিচিত্র ছড়া বলে তিনি খিলখিল করে হাসতেন। আমার খুবই মজা লাগতো, মনে হতো আহ, কি আনন্দময় আমার জীবন। অতি আদরের একজন মানুষ আমার খেলার সাথী হবে, সেটাই স্বাভাবিক। আমি নিজের মনে পুতুল খেলতাম, রান্নাবাটি খেলতাম এবং ক্রমাগত ছোট মায়ের সাথে কথা বলতাম, প্রশ্ন করতাম, ছোট মা উত্তর দিতেন। উত্তর তো আসলে দিতেন না, আমি উত্তরটা কল্পনা করে নিতাম। তখন আমার বয়স 7 বছরের বাচ্চারা এ ধরনের খেলাই খেলে, এটা তেমন অস্বাভাবিক কিছু না। কিন্তু একদিন একটা অস্বাভাবিক ব্যাপার ঘটল। সেদিন স্কুল ছুটি ছিল, বাবা গেছেন ঢাকার বাইরে। আমি সারাদিন একা একা খেলছি। সন্ধ্যাবেলা আমার শরীর খারাপ লাগলো, গা কেঁপে জ্বর এলো। আমি চাদর গায়ে বিছানায় শুয়ে আছি, কিচ্ছু ভালো লাগছে না। খাট থেকে একটু দূরে আমার পড়ার টেবিলে বাবার এনে দেওয়া মোটা একটা ইংরেজি ছবির বই। শুয়ে শুয়ে ছবি দেখতে ইচ্ছে করল। বিছানা থেকে নেমে যে ছবির বইটা আনবো সেই ইচ্ছে করছে না। আমি অভ্যাস মতো বললাম, ছোট মা, বইটা এনে দাও। কল্পনার খেলার সাথী মাকে এই জাতীয় অনুরোধ আমি প্রায় করি। সেই অনুরোধ আমি নিজেই পালন করি। তারপর বলি, থ্যাংক ইউ ছোট মা। ছোট মার হয়ে আমি প্রায় বলি, ইউ আর ওয়েলকাম। সেদিন সন্ধ্যায় অন্য ব্যাপার হলো। অবাক হয়ে দেখলাম ছোট মা টেবিলের দিকে যাচ্ছে, বইটা হাতে নিয়ে বিছানার দিকে ফিরছেন, বইটা আমার দিকে ধরে আছেন। আমি এতই অবাক হয়েছি যে হাত বাড়িয়ে বইটা নিতে পর্যন্ত ভুলে গেছি। ছোট মা আমার বিছানার পাশে বইটা রেখে নিঃশব্দে বের হয়ে গেলেন। খোলা দরজাটা হাত দিয়ে ভিড়িয়ে দিয়ে গেলেন। ভয়ে আমার চিৎকার করে ওঠা উচিত ছিল, আমি চিৎকার করলাম না। ভয়ের চেয়ে বিস্ময় বোধই আমার প্রবল ছিল। চোখে ভুল দেখেছি, এই জাতীয় চিন্তা আমার একবারও মনে আসেনি। বরং মনে হয়েছে আমি যা দেখেছি ঠিকই দেখেছি। ছোট মা আমাকে দেখতে এসেছেন। আমার শরীর ভালো না তো, এই জন্য আমাকে দেখতে এসেছেন। নিঃসঙ্গ শিশুরা তার চারপাশের জগৎ সম্পর্কে অনেক ব্যাখ্যা নিজেরা দাঁড় করায়। আমিও একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললাম। এই ব্যাখ্যায় অসুস্থ শিশুকে দেখতে মৃত মানুষ ফিরে আসতে পারেন। যদিও আমি নিজেও একটা ব্যাখ্যা দাঁড় করালাম, তারপরেও আমার মনে হলো এই ব্যাখ্যায় কিছু ফাঁকি আছে। ফাঁকির ব্যাপারটা আমি নিজে জানতে চাচ্ছিলাম না, কাজে মাকে দেখতে পাওয়ার কথাটা কাউকে বললামও না। আমার মনে হলো পুরো ব্যাপারটাই এক ধরনের গোপনীয়তা আছে। কেউ জেনে ফেললে মা রাগ করবেন, তিনি আর আসবেন না। সেই রাতে আমার জ্বর খুব বাড়ল, মাথায় পানি দেওয়া হলো, তাতে কাজ হলো না। বাথটাবে বরফ মেশানো ঠান্ডা পানিতে আমাকে ডুবিয়ে রাখা হলো, ডাক্তার ডাকা হলো। চিটাগাঙে আমার বাবাকে জরুরি খবর পাঠানো হলো। আমার খুব ভালো লাগতে লাগলো এই ভেবে যে যেহেতু আমার শরীর খুব খারাপ, আমার ছোট মা নিশ্চয়ই আবার আমাকে দেখতে আসবেন। আমি খুব আগ্রহ নিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। ছোট মা অবশ্য এলেন না। আমার এই ঘটনা শুনে আপনি কি ভাবছেন তা আমি জানি। আপনি ভাবছেন হ্যালুসিনেশন। একটা নিঃসঙ্গ শিশু তার নিঃসঙ্গতা দূর করার জন্য নিজের মধ্যে একটা জগৎ সৃষ্টি করেছে। হ্যালুসিনেশনের জন্ম সেই জগতে। আপনারা সাইকিয়াট্রিস্টরা খুব সহজেই সবকিছু ব্যাখ্যা করে ফেলেন। আপনাদের কাছে রহস্য বলে কিছু নেই। আইনস্টাইন যখন বলেন সৃষ্টি রহস্যময়, সব জগতের জট এই মুহূর্তে খোলা সম্ভব না, তখন আপনারা বলেন ব্যাখ্যাতীত বলে কিছু নেই, সবকিছু ব্যাখ্যা করা যায়। আমার এক জীবনে আমাকে অনেক সাইকো অ্যানালাইসিসের ভেতর দিয়ে যেতে হয়েছে। আমি এইসব ব্যাপার খুব ভালো জানি। আপনাদের মতো মনোবিদ্যা বিশারদদের দেখলে আমার সত্যিকার অর্থে হাসি পায়। আপনারা এক একজন কি গম্ভীর ভঙ্গিতে কথা বলেন।
যেন পৃথিবীর সবকিছু জেনে বসে আছেন। অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়। আপনাদের বিদ্যা শুধু যে অল্প তাই না, শূন্য বিদ্যা। আপনি কি রাগ করলেন? দয়া করে রাগ করবেন না। আমি জানি আপনি অন্যদের মতো না। আপনি আপনার সীমারেখা জানেন। প্রকৃতি মানুষের চারদিকে একটা গণ্ডি এঁকে দিয়েছেন। এর বাইরে তুমি যেতে পারবে না। তোমার অতি উন্নত জ্ঞান বিজ্ঞান নিয়েও তোমাকে থাকতে হবে এই গণ্ডির ভেতর। এই সত্য আপনার জানা আছে। আপনি গণ্ডির ভেতর থেকেই গণ্ডি অতিক্রম করার চেষ্টা করেন। এখানেই আপনার বাহাদুরি। বড় বড় কথা বলছি তাই না? হয়তো বলছি, তবে এগুলি আমার নিজের কথা না, অন্য একজনের কথা। সে অন্য একজন প্রচুর জ্ঞানের কথা বলেন এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেন। তিনি যে জ্ঞানের কথা বলছেন তা তখন আর মনে হয় না। একটু চিন্তা করলেই মনে হয়, ওরে বাবারে, এ তো অসম্ভব জ্ঞানের কথা। এই প্রসঙ্গে আমি পরে বলবো। তবে আপনি হচ্ছেন মিসির আলী। কে জানে, ইতিমধ্যে হয়তো অনেক কিছুই বুঝে ফেলেছেন। আপনি কিভাবে চিন্তাভাবনা করে একটা সমস্যার সমাধানের দিকে এগোন তা আমার জানতে ইচ্ছে করে। চিন্তা শক্তি আমার নিজের খুবই কম। সহজ রহস্যই ধরতে পারি না। আমাদের স্কুলে একবার একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে এসেছিলেন। বেচারি খুবই আনাড়ি ধরনের। যে ম্যাজিকই দেখান সবাই ধরে ফেলে, একমাত্র আমি ধরতে পারি না। তিনি যা দেখান তাতেই আমি মুগ্ধ হই। আপনার সমস্যা সমাধানের পদ্ধতিও হয়তো ম্যাজিকের মতো। সেই ম্যাজিক দেখে মুগ্ধ হতে ইচ্ছে করে। আচ্ছা, এই এতগুলি পাতা যে পড়লেন, এর মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছি। বলুন তো ইনফরমেশনটা কি? যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনার সত্যি বুদ্ধি আছে। বলতে না পারলে 33 পৃষ্ঠায় দেখুন। মিসির আলী পড়া বন্ধ করলেন। 33 পৃষ্ঠা না দেখে মেয়েটির সম্পর্কে বিশেষ কি বলা হয়েছে বের করার চেষ্টা করলেন। যা বলা হয়েছে তার বাইরে কি কিছু আছে? হ্যাঁ, আছে। মেয়েটা তার আসল নাম বলেছে। তার আসল নাম ফারজানা। ফ্যানিম্যান ছড়াটির প্রতি লাইনের প্রথম অক্ষর নিলে ফারজানা নামটা পাওয়া যায়। এমন জটিল কোনো ধাঁধা না। এছাড়া আর কিছু কি আছে? আরেকবার পড়তে হবে। তবে যা পড়েছেন তাতে মেয়েটিকে খুঁজে বের করে ফেলার তথ্য আছে। ফারজানা মেয়েটি বোধহয় তা জানে না। যেমন মেয়েটির বাবার নামে একটা হত্যা মামলা হয়েছিল। সেই মামলা ডিসমিস হয়ে যায়। আদালতের নথিপত্র ঘাটলেই বের হয়ে যাবে। ডেড বডির পোস্টমর্টম হয়েছিল। হাসপাতাল থেকেও সে সম্পর্কিত কাগজপত্র পাওয়া যাবে। একটু সময় সাপেক্ষ, তবে সহজ। সেই সময়কার পুরনো কাগজপত্র ঘাটলেও অনেক খবর পাওয়া যাওয়ার কথা। পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন, এই জাতীয় খবর পাঠক পাঠিকারা খুব মজা করে পাঠ করেন। পত্রিকাওয়ালারা গুরুত্বের সঙ্গে সেসব খবর ছাপেন। প্রথম পাতাতেই ছবিসহ খবর আসার কথা। তারপরের কয়েকদিন খবরের ফলো আপ। অবশ্য বাংলাদেশে পুরনো খবরের কাগজ ঘাটা খুব সহজ ব্যাপার নয়। যে কবার তিনি পুরনো খবরের কাগজ ঘাটতে গেছেন সে কবারই তার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। বিদেশের মতো ব্যবস্থা থাকলে ভালো হতো। সবকিছু কম্পিউটারে ঢোকানো, বোতাম টিপে বের করে নেওয়া যায়। মিসির আলী তার খাতা বের করলেন। কেস নাম্বার দিয়ে ফারজানার নামে একটা ফাইল খোলা যেতে পারে। খাতার পাতায় ফারজানার নাম লিখতে গিয়ে মিসির আলী ইতস্তত বোধ করলেন। ফাইল খোলার দরকার আছে কি? এখনো বোঝা যাচ্ছে না। ফারজানার লেখা সবকটা পাতা না পড়লে বোঝা যাবেও না। মিসির আলী পেন্সিলে গোটা গোটা করে লিখলেন নাম ফারজানা, বয়স 23, রোগ সিজিওফ্রেনিয়া। সিজিওফ্রেনিয়া লিখে 3 বার প্রশ্নবোধক চিহ্ন দিলেন। ফারজানার লেখা যে কটা পাতা এখন পর্যন্ত পড়েছেন তা তিনি আরো 3 বার পড়বেন। তারপর ঠিক করবেন প্রশ্নবোধক চিহ্ন রাখবেন কি রাখবেন না। সে যা লিখেছেন তা সত্যি কিনা তাও দেখার ব্যাপার আছে। সত্যি কথা না লিখলে তথ্যে ভুল থাকবে। প্রথম পাঠে তা ধরা পড়বে না। যত বেশিবার পড়া হবে ততই ধরা পড়তে থাকবে। তার নিজের নামটা সে কয়েকবার কায়দা করে ঢুকিয়ে দিয়েছে। তার থেকে মনে হয় আরো অনেক নাম লেখার ভেতরে লুকিয়ে আছে। সেগুলিও খুঁজে বের করতে হবে। তার মায়ের নাম কি? চাপা। প্রিয় রং বলেছে চাপা। আবার প্রিয় দুটি জিনিস চাঁদ এবং পানির প্রথম অক্ষর নিলেও
চাপা হচ্ছে। এটা কাকতালীয় হতে পারে। যদি কাকতালীয় না হয় তাহলে মেয়েটি তার সঙ্গে রহস্য করছে কেন? এই রহস্য করার জন্য তাকে প্রচুর সময় দিতে হয়েছে, চিন্তা ভাবনা করতে হয়েছে। এটা সে কেন করেছে? ব্যাপারটা ছেলে মানুষই তো বটেই। 5-6 পড়ুয়া ছেলে মেয়েরা এসব করতে পারে। 23 বছরের একটা মেয়ে তুচ্ছ ধাঁধা তৈরি করার জন্য সময় নষ্ট করবে? এটা কেমন কথা? ব্যাপার কি এমন যে মেয়েটির কিছু করার নেই? দিনের পর দিন যারা বিছানায় শুয়ে থাকে তারা ক্রসওয়ার্ড পাজল বা ব্রেইন টিজলার জাতীয় খেলায় আনন্দ পেতে পারে। এমন কি হতে পারে যে মেয়েটি দিনের পর দিন শুয়ে থাকতে হচ্ছে? চিত হয়ে শুয়ে শুয়ে হাতে পাতার পর পাতা লেখা কষ্টকর। সে লিখেছে 100 পৃষ্ঠা, লিখতে তার সময় লেগেছে 2 বছর। একটা পৃষ্ঠা লিখতে তার গড়পড়তার সময় লেগেছে 7 দিন, বা তার চেয়ে তো কিছু বেশি। লেখাগুলি লেখা হয়েছে কালির কলমে। চিত হয়ে শুয়ে কালির কলমে লেখা যায় না, তাকে লিখতে হয়েছে উপুর হয়ে। উপুর হয়ে যে লিখতে পারে সে বিছানায় পড়ে থাকার মতো অসুস্থ না। কাজেই সে শয্যাশায়ী একজন রোগী। এই হাইপোথিসিস বাতিল। মিসির আলি তার খাতায় গুটি গুটি করে লিখলেন, ফারজানা মেয়েটি শারীরিকভাবে সুস্থ। তিনি আরেকটি কাজও করলেন। ফারজানার 100 পৃষ্ঠার কোন অংশগুলো দিনে লেখা হয়েছে, কোন অংশগুলো রাতে লেখা হয়েছে তা হলুদ মার্কার দিয়ে আলাদা করলেন। কাজটা জটিল মনে হলেও আসলে সহজ। রাতে আলো কমে যায় বলে রাতের লেখা অক্ষরগুলি সামান্য বড় হয় এবং লেখা স্পষ্ট করার জন্যে কলমে চাপ দিয়ে লেখা হয়। দিনের লেখা এবং রাতের লেখা আলাদা করার তেমন কোনো কারণ নেই, তারপরও করে রাখা আর কি। হঠাৎ যদি এর ভেতর থেকে কিছু বের হয়ে আসে আর কি। খড়ের গাদায় হারিয়ে যাওয়া সূচ পাওয়া যায় যদি ধৈর্য ধরে প্রতিটি খড় একটি একটি করে আলাদা করা হয়। মিসির আলি তার অনুসন্ধানে ইনটিউশন যত না ব্যবহার করেন, পরিশ্রম তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেন। ছোট মাকে আমি দেখতে শুরু করলাম। প্রথম 2 দিন 3 দিন পর হঠাৎ কিছুক্ষণের জন্য দেখা যেত, তারপর রোজই দেখতে পেতাম। শুরুতে তিনি আমার সঙ্গে কোনো কথা বলতেন না। আমি কিছু জিজ্ঞেস করলে চুপচাপ শুনতেন। তারপর কথা বলা শুরু করলেন। কথা বলতেন ফিসফিস করে। কোথাও কোনো শব্দ হলে দারুণ চমকে উঠতেন। হয়তো বাতাসে দরজা নড়ে উঠল, সে শব্দে মা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, ছুটে চলে গেলেন পর্দার আড়ালে। ছোট মার দেখা পাওয়াটা ঠিক স্বাভাবিক ব্যাপার না, এটা আমার বোধের ভেতর ছিল। আমি এর বাইরেও কিছু কিছু ব্যাপার লক্ষ্য করলাম। যেমন ছোট মা কখনো কিছু খান না। আমি কমলা সেধেছি, প্লেট থেকে কেক তুলে দিয়েছি, তিনি কখনো কিছু মুখে দেননি। তিনি যখন আশেপাশে থাকতেন তখন আমি এক ধরনের গন্ধ পেতাম, মিষ্টি গন্ধ, তবে ফুলের গন্ধ না, ঔষধ গন্ধ। আসল ছোট মায়ের সঙ্গে এ মায়ের কিছু অমিলও ছিল। যেমন ছোট মা আমাকে অনেক অদ্ভুত নামে ডাকতেন। ইনি ডাকতেন না। একদিন আমি নিজেই বললাম, তুমি ওই নামগুলো বলো না। তিনি বিস্মিত হয়ে বললেন, কোন নাম? তা থেকে বুঝলাম নামগুলি তিনি জানেন না। ছোটরাও নিজেদের মতো করে কিছু পরীক্ষা করে। আমিও ছোট মাকে নিয়ে কিছু পরীক্ষা করলাম। যেমন একদিন জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছোট মা বললেন, জানি না তো। আমি বললাম, সত্যি জানো না? তিনি বললেন, না। আমার কি নাম? আমি বললাম, তোমার নাম চাপা। তিনি খুব অবাক হয়ে বললেন, তাই নাকি? আমার সামান্য খটকা লাগলেও আমি নির্বিকার ছিলাম। একজন খেলার সাথী পেয়েছি, এই আমার জন্য যথেষ্ট ছিল। ছোট মা খেলার সঙ্গী হিসেবে চমৎকার ছিলেন। যা বলা হতো তাই রোবটের মতো করতেন, কোনো প্রশ্ন করতেন না। মাদের ভেতর খবরদারির একটা ব্যাপার থাকে, ওনার ভিতর তা ছিল না। পায়ে মোজা নেই কেন? ঘর নোংরা করছো কেন? ঘুমোতে যাচ্ছ না কেন? তিনি আমাকে কখনো বিব্রত করতেন না। আমার বেশ কজন টিচার ছিলেন, পড়ার টিচার, গানের টিচার, নাচের টিচার। তারা যখন আসতেন নিচ থেকে ইন্টারকমে আমাকে বলা হতো,
আমি নিচে যাওয়ার জন্য তৈরি হতাম। মাকে সেই সময় খুব বিব্রত মনে হতো। তিনি যেন ঠিক বুঝতে পারছেন না কি করবেন। তাকে খুব কাঁদতেও দেখতাম। দুহাতে মুখ ঢেকে খুনখুন করে কাঁদতেন। চোখ দিয়ে তখন অবশ্য পানি পড়ত না। তার কান্না সবসময় ছিল অশ্রুবিহীন। মিসির আলি সাহেব, আমি আপনার সামনে নেই বলে আপনার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। হয়তো আপনার মনে অনেক প্রশ্ন উঠে আসছে, কিন্তু আপনি প্রশ্নগুলো করতে পারছেন না। সামনাসামনি থাকলে প্রশ্ন করতে পারতেন। আর আমি নিজেও ঠিক বুঝতে পারছি না কোনো ডিটেল বাদ পড়ে যাচ্ছে কিনা। গুরুত্বহীন মনে করে আমি হয়তো অনেক কিছু লিখছি না, যা আপনার কাছে মোটেই গুরুত্বহীন না। কোনো ডিটেল বাদ পড়ে যাচ্ছে কিনা। তবু আপনার মনে সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন আসবে বলে আমার ধারণা, আমি তার জবাব দিচ্ছি। প্রশ্ন, ওনার গায়ে কি পোশাক থাকত? উত্তর হচ্ছে সাধারণ পোশাক, শাড়ি। যেসব শাড়ি আগে পরতেন সেই সব শাড়ি। প্রশ্ন, উনি কি হঠাৎ উপস্থিত হতেন এবং পরে বাতাসে মিলিয়ে যেতেন? উত্তর হচ্ছে না, কখনো হঠাৎ উদয় হতেন না। দরজা ঠেলে ঘরে ঢুকতেন, বের হয়ে যাবার সময়ও দরজা খুলে বের হয়ে যেতেন। তার পুরো ব্যাপারটা ছিল স্বাভাবিক। তাকে আমি কখনো শূন্যে ভাসতে দেখিনি, কিংবা লম্বা একটা হাত বের করে দূর থেকে কিছু আনতেও দেখিনি। প্রশ্ন, তুমি নিশ্চিত যে উনি তোমার ছোট মা? উত্তর হচ্ছে জি, নিশ্চিত। তবে আগেই তো বলেছি, আমার চেনা ছোট মার সঙ্গে তার কিছু অমিলও ছিল। যেমন তিনি পড়তে পারতেন না, অথচ ছোট মা আমাকে রোজ রাতে গল্পের বই পড়ে শোনাতেন। কাজে আমি একদিন ওনাকে গল্পের বই পড়ে শোনাতে বললাম। তিনি লজ্জিত গলায় বললেন তিনি বই পড়তে পারেন না। তিনি আমাকে বই পড়া শেখাতে বললেন। প্রশ্ন, তুমি তাকে বই পড়া শেখালে? জি, উনি খুব দ্রুত শিখে গেলেন। উনি কি তোমার জন্য কখনো কোনো উপহার নিয়ে এসেছেন? জি, এনেছেন। কি উপহার সেটা আমি আপনাকে বলবো না। তুমি ছাড়া আর কেউ কি ওনাকে দেখেছে? জি না। তাকে দিনে বেশি দেখা যেত নাকি রাতে? দিন রাত কোনো ব্যাপার ছিল না। সব সময় কি একই কাপড় পরা থাকতেন? জি না, এক এক সময় এক এক ধরনের কাপড় পরা থাকত। তিনি তোমার গায়ে হাত দিয়ে আদর করতেন? জি, করতেন। মাঝে মাঝে আমি তার কোলে উঠে বসে থাকতাম। যেসব প্রশ্ন আমার মাথায় এসেছে তার উত্তর আমি দিলাম। অনেক চিন্তা করেও। আপনারা যারা সাইকিয়াট্রিস্ট তারা তো রাজ্যের প্রশ্ন করেন, উদ্ভট সব প্রশ্ন। আপনার মাথাতেও নিশ্চয়ই উদ্ভট সব প্রশ্ন আসছে। ও না, ভুল করলাম। আপনি তো আবার অন্যদের মতো না। আপনি প্রশ্ন করেন না, শুধু শুনে যান। একই গল্প বারবার শোনেন। শুনতে শুনতে হঠাৎ এক জায়গায় খটকা লাগে, সেখান থেকে আপনার যাত্রা শুরু হয়। আমার গল্পে কোথাও কি কোনো খটকা লেগেছে, নাকি পুরো গল্পই খটকাময়? পুরো গল্প খটকাময় হলে তো আপনি কাগজগুলি ছুঁড়ে ফেলে দেবেন আর বলবেন দূর দূর। প্লিজ তা করবেন না। আমার অনেক কিছু বলার আছে। প্লিজ হেল্প মি। আপনি নিশ্চয়ই এখন বিরক্তিতে ভ্রু কুচকাচ্ছেন, ভাবছেন মেয়েটার কি কন্ট্রাডিকশন। সাহায্য চাচ্ছে, আবার কোনো ঠিকানাও দিচ্ছে না, যোগাযোগ করছে না, নিজের পরিচয় গোপন করছে। আসল নাম না বলে বলছে নাম চিত্রা। তাহলে সাহায্যটা করা হবে কিভাবে? আসলে আমি সাহায্য চাই না, কারণ আমি ভালোই আছি। আমার বিচিত্র জীবন সম্পর্কে আমি আপনাকে বলবো, আপনি শুনবেন, আমার সমস্যার সমাধান করবেন। তার উপর একটা বই লেখা হবে, সেই বই কিনে আমি পড়ব। আমার এতেই হবে, এর বেশি সাহায্যের আমার প্রয়োজন নেই। আর এটা কথা, আপনি আবার ভাবছেন না তো আমার এই গল্প বানোয়াট গল্প? আপনাকে বিভ্রান্ত করার জন্য উদ্ভট একটা গল্প ফেলেছি। একবার আপনার মাথায় ব্যাপারটা ঢুকে গেলে আপনি মনোযোগ দিয়ে আমার লেখা পড়বেন না। এমনও হতে পারে যে কাগজগুলি ডাস্টবিনে ফেলে দেবেন। আমার প্রধান দায়িত্ব আপনাকে বিশ্বাস করানো। আমি যা বলছি সত্যি বলছি। আমার কাছে যা সত্যি অন্যের কাছে হয়তো নয়। সত্য এক একজনের কাছে এক এক রকম হয়। ট্রুথ হ্যাজ মেনি ফেসেস, তাই না? আমি যে সত্যি বলছি সেটা কি করে প্রমাণ করব আমি জানি না। আমি আমার হৃদয়ের মহত্বের কাছে
সমর্পণ করেছি এবং আশা করছি আমাকে বিশ্বাস করবেন। আজ এই পর্যন্ত লিখলাম, মাথা ধরেছে, এখন আর লিখতে পারছি না। আপনার ঠোঁটে কি এখন মৃদু একটা হাসির রেখা? সাইকিয়াট্রিস্টরা মাথা ধরেছে বাক্যটাকে শুনলেই নড়ে চড়ে বসেন। তাদের ভাবটা হচ্ছে এবার পাওয়া গেছে, মাথায় সমস্যা বলেই মাথা ধরা। আমেরিকার একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলাম। আমি যাইনি, আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। ভদ্রমহিলা কিছুক্ষণ কথা বলার পরই গম্ভীর গলায় বললেন, ইয়াং লেডি, তোমার কি প্রায় মাথা ধরে? আমি বললাম, হ্যাঁ। ভদ্রমহিলার ঠোঁটে আনন্দের হাসির রেখা দেখা গেল। ভাবটা হচ্ছে, আই গো, ইউ অ্যাট লাস্ট। তারপর অসংখ্য প্রশ্ন, সবই মাথা ধরা নিয়ে। কখন মাথা ধরে, রাতে বেশি নাকি দিনে? মাথা ধরার সময় কি চোখ জ্বালা করে কিনা, কান লাল হয়ে যায় কিনা, মাথা ধরার তীব্রতা কেমন, কতক্ষণ থাকে, তখন কি পানির পিপাসা হয়? আমি যখন বললাম, ম্যাডাম, আমার মাথা ধরাটা খুবই স্বাভাবিক ধরনের, মাঝে মধ্যে মাথা ধরে, প্যারাসিটামল খাই কিংবা গরম চা খাই, মাথা ধরা সেরে যায়। ভদ্রমহিলা তাতে খুব হতাশ হলেন। আপনিও কি হতাশ হচ্ছেন? এমনিতে আমি কিন্তু খুব স্বাভাবিক মানুষ। আমি আমার মৃতা মাকে দেখতে পেতাম। এই অস্বাভাবিকতাটা ছোটবেলায় ছিল, বেশি দিনের জন্য ছিল না, খুব বেশি হলে 7 কিংবা 8 মাস। হঠাৎ একদিন সব আগের মতো হয়ে গেল। ছোট মার আসা বন্ধ হলো। আমি কিছুদিন প্রবল হতাশায় কাটালাম। ছোটদের হতাশা তীব্র আকার ধারণ করতে পারে, তবে তার স্থায়িত্ব কম হয়। শিশুদের প্রবল শোক এবং প্রবল হতাশা কাটিয়ে ওঠার সহজাত ক্ষমতা থাকে। আমিও হতাশা কাটিয়ে উঠলাম। ধীরে ধীরে সব আগের মতো হয়ে গেল। অবশ্যই ছোট মা আসা পুরোপুরি বন্ধ করলেন তাও না। 3-4 মাস পর পর হঠাৎ করে চলে আসতেন। আমি যখন বলতাম, এতদিন আসুনি কেন, তিনি বলতেন, আসার পথ ভুলে যাই, মনে থাকে না। আমার জীবনযাপন স্বাভাবিক হলেও আমি বড় হচ্ছিলাম নিঃসঙ্গতায়। আমার চারপাশে কেউ ছিল না। আমার নিঃসঙ্গতা দূর করলেন নিতু আন্টি। তিনি আমাদের বাড়িতে থাকতে এলেন। আরো পরিষ্কার করে বলি, বাবা তাকে বিয়ে করলেন। আচ্ছা, আপনি কি বাবার উপর বিরক্ত হচ্ছেন? কেমন মানুষ, একের পর এক বিয়ে করে যাচ্ছে। দয়া করে বিরক্ত হবেন না। আমার বাবা অসাধারণ একজন মানুষ। এই যা, মাথা ধরা নিয়ে অনেকক্ষণ লিখে ফেললাম। আচ্ছা, আপনার কি এখন মাথা ধরেছে? কেন জিজ্ঞেস করলাম জানেন? ধরুন আপনি একজনের সঙ্গে কথা বলছেন। যার সঙ্গে কথা বলছেন তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কিছুক্ষণ কথা বলার পরই দেখবেন আপনারও মাথা ধরেছে। কোনো কারণ ছাড়াই ধরেছে। এটা বহুল পরীক্ষিত একটা ব্যাপার। আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, আপনিও দেখতে পারেন। এবার আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি, বলুন তো, কোন প্রাণীর 2টা লেজ? খুব সহজ, একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। মিসির আলি পড়া বন্ধ করলেন। তিনি অনেক ভেবেও বের করতে পারলেন না। কোন প্রাণীর 2টা লেজ? একবার টিকটিকির কথা মনে হয়েছিল। টিকটিকির একটা লেজ খসে গেলে আরেকটা গজায়, সেই অর্থে টিকটিকির 2টি লেজ, এটা কি বলা যায়? না, টিকটিকি হবে না। উত্তরও কোথাও দেয়া নেই। মেয়েটির সঙ্গে দেখা হলেই উত্তরটা জানা যাবে। দেখা হওয়ার সম্ভাবনা কতটুকু? এখনো তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না, কারণ মেয়েটিকে খুঁজে বের করার কোনো চেষ্টা তিনি করছেন না। বয়সের কারণে তার ভেতরে এক ধরনের আলস্য কাজ করা শুরু করেছে। আশেপাশের জগৎ সম্পর্কে উৎসাহ কমে যাচ্ছে। লক্ষণ খুব খারাপ। আত্মার মৃত্যু হলে এই জাতীয় ঘটনা ঘটে। কোনো কিছুই মনকে আকৃষ্ট করে না। আত্মার মৃত্যু হয়েছে কি হয়নি তা বের করার একটা সহজ পদ্ধতির কথা তিনি জানেন। বৃষ্টি কেটে যাবার পর আকাশে যেমন রংধনু ওঠে, সেই রংধনুর দিকে তাকিয়ে যে চোখ নামিয়ে নেয় এবং দ্বিতীয়বার তাকায় না, তার আত্মার মৃত্যু হয়েছে। আকাশে রংধনু না উঠলে তিনি তার আত্মার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না। মৃত আত্মাকে জীবনদান করারও কিছু পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে শিশুদের সঙ্গে মেশা। শিশুরা সবসময় তাদের আশেপাশের মানুষদের তাদের আত্মা থেকে খানিকটা ধার দেয়। সমস্যা হচ্ছে শিশুদের মিসির আলি তেমন পছন্দ করেন না।
এদের কাছ থেকে দূরে দূরে থাকতেই তার ভালো লাগে। শিশুরা সুন্দর, অসম্ভব সুন্দর। যে কোনো বড় সৌন্দর্যকে দেখতে হয় দূর থেকে। যত দূর থেকে দেখা যায় ততই ভালো। কুৎসিত জিনিস দেখতে হয় কাছ থেকে, সুন্দর জিনিস দূর থেকে। এটা যেন কার কথা? মিসির আলি মনে করতে পারলেন না। তার স্মৃতিশক্তি কি দুর্বল হতে শুরু করেছে? ক্লান্ত পরিশ্রান্ত মস্তিষ্ক তার মেমোরি সেলে জমিয়ে রাখা স্মৃতি ফেলে দিয়ে সেলগুলো খালি করেছে। মৃত্যুর ঠিক আগে মেমোরি সেলে কোনো মেমোরি থাকে না। মস্তিষ্ক সব ফেলে দিয়ে ঘর খালি করে দেয়। মিসির আলি ঘুমোতে গেলেন রাত 10টায়। ইদানিং তিনি খুব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছেন। যেমন রাত 10টা বাজতেই ঘুমোতে যাওয়া, সকালবেলা মর্নিং ওয়াক, ঘড়ি ধরে কাজ করার চেষ্টা। রাত 10টায় ঘুমোতে গেলেও লাভ হচ্ছে না। ঘুম আসতে আসতে 3টা বেজে যাচ্ছে। 10টা থেকে রাত 3টা, এই 5 ঘন্টা মস্তিষ্ককে পুরোপুরি নিষ্ক্রিয় রাখা সম্ভব না। মিসির আলি সে চেষ্টা করেন না। তিনি শুয়ে শুয়ে ফারজানা মেয়েটিকে নিয়ে ভাবেন। মেয়েটি সিজিওফ্রেনিয়ার রোগী, সে তা জানে না। অধিকাংশ সিজিওফ্রেনি কি তা জানে না। তারা ভেবে নেয় তাদের দেখা জগৎই সত্যি জগৎ, অন্যের জগৎ ভ্রান্তিময়। তাদের একটা যুক্তি অবশ্যই আছে। কালার ব্লাইন্ড একজন মানুষ সবুজ রং দেখতে পায় না, তার জগতে সবুজের অস্তিত্ব নেই। সে বলবে পৃথিবীতে সবুজ রং নেই। তার কাছে এটাই সত্যি, তার সেই জগৎ মিথ্যা নয়। মিসির আলি জেগে আছেন। তার মাথায় ফারজানা মেয়েটি নেই। তার মাথায় ঘুরছে কোন প্রাণীর লেজের সংখ্যা 2। তার হঠাৎ করে মনে হলো ফারজানা মেয়েটি ইচ্ছে করে তার মাথায় ধাঁধাটি ঢুকিয়ে দিয়েছে। ধাঁধার উত্তর না পাওয়া পর্যন্ত এটা মাথায় ঘুরপাক খেতে থাকবে। মেয়েটি এই ব্যাপারটা জানে। সিজিওফ্রেনিকরা খুব বুদ্ধিমান হয়ে থাকে। তারা নিজেরা ভ্রান্তি জগতে বাস করে বলেই হয়তো অন্যদের ভ্রান্তিতে ফেলে আনন্দ পায়। মিসির আলির মাথা দপদপ করছে। রেলগাড়িতে চড়লে যেমন কিছুক্ষণ পরপর শব্দ হয়, তার মাথার ভেতর ঠিক সেই রকম খানিকক্ষণ পরপর প্রশ্ন উঠছে। কোন প্রাণীর লেজ 2টি? এখন বাজছে সকাল 11টা। কিছুক্ষণ আগে আমি নাস্তা খেয়ে লিখতে বসেছি। সকালের চা এখনো খাওয়া হয়নি। চা দিয়ে গেছে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আমার চায়ের কাপের ধোঁয়া দেখতে খুব ভালো লাগে। মিসির আলি সাহেব, আপনার কি চায়ের কাপের ধোঁয়া দেখতে ভালো লাগে? মানুষের ভালো লাগাগুলি একরকম হয় না কেন বলুন তো? মানুষকে তো নানাভাবে ভাগ করা হয়। তাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে তাদের ভাগ করা হয় না কেন? আপনারা সাইকিয়াট্রিস্টরা সেরকম ভাগ করতে পারেন না? যেমন ধরেন, যেসব মানুষ চায়ের কাপের ধোঁয়া ভালোবাসে, কিংবা বেলি ফুলের গন্ধ ভালোবাসেন, অথবা চাপা রং ভালোবাসেন, তাদের মানসিকতা এক ধরনের আমার মতো। তাদের চিন্তা ভাবনায় খুব মিল থাকবে। আচ্ছা, আপনি কি আমার জ্ঞানী টাইপ কথা শুনে বিরক্ত হচ্ছেন? থাক, আর বিরক্ত হতে হবে না। এখন আমি মূল গল্পে ফিরে যাই। এখন যে চ্যাপ্টারটা বলবো সেই চ্যাপ্টারের নাম নিতু আন্টি। আমি ঘুমোচ্ছিলাম। রাত 10টা হবে হয়তো। আমার ঘরের দরজা খোলা। ছোট মানুষ তো, কাজেই দরজা খোলা থাকতো, যাতে রাতে বিরাতে বাবা এসে আমাকে দেখে যেতে পারেন। এই কাজটা বাবা করতেন। রাতে খুব কম করে হলেও 2বার এসে দেখে যেতেন। তখন ঘুম ভেঙে গেলেও আমি ঘুমিয়ে থাকার ভান করতাম। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি যখন জেগে থাকতাম তখন বাবা আমাকে আদর করতেন না। ঘুমন্ত অবস্থায় খুব আদর করতেন। মাথার চুলে বিলি কেটে দিতেন, হাতের আঙুল দিয়ে খেলা করতেন, এমনকি মাঝে মাঝে ঘুম পাড়ানি গানও গাইতেন। যদিও আমি তখন বড় হয়ে গেছি। ঘুম পাড়ানি গান শোনার কাল শেষ হয়েছে। ঘুমন্ত মানুষকে গান শোনানো খুব মজার ব্যাপার, তাই না? আমার বাবা আসলেই বেশ মজার মানুষ। ভালোবাসার প্রকাশকে তিনি দুর্বলতা বলে ভাবেন। আরেকটা ব্যাপারও হতে পারে, বাবা হয়তো আমাকে ভালোবাসতেন না, ভালোবাসার ভান করতেন। মানুষের চোখের দিকে তাকিয়ে ভান করা যায় না বলেই আমি যখন ঘুমাতাম তখন ভাব করতেন। নিতু আন্টির মধ্যেও এই ব্যাপার ছিল। ভালোবাসার প্রকাশকে তিনিও দুর্বলতা মনে করতেন। তার প্রধান চেষ্টা ছিল কে যেন তার দুর্বলতা ধরে না ফেলে।
তিনি শুরু থেকে আমাকে পছন্দ করতেন, কিন্তু তার দুর্বলতা আমি যেন ধরতে না পারি এটা নিয়ে সবসময় অস্থির থাকতেন। তার সঙ্গে প্রথম দেখার গল্পটা শুনুন। আমি শুয়ে আছি, ঘুমোচ্ছি, হঠাৎ ঘুম ভাঙল। দেখি কে একজন আমার মাথার চুলে হাত রেখে দাঁড়িয়ে আছেন। প্রথম ভাবলাম ছোট মা, তারপরই মনে হলো না, ছোট মা না, ইনার পায়ের গন্ধ অন্যরকম, বেলি ফুলের গন্ধের মতো গন্ধ। আমি চোখ মেললাম। তিনি হাত সরিয়ে নিয়ে শুকনো গলায় বললেন, ঘুম ভাঙিয়ে ফেললাম? আমি বিছানায় উঠে বসলাম। তিনি আমার পাশে বসতে বসতে বললেন, শোনো মেয়ে, আমি এখন থেকে তোমাদের বাড়িতে থাকব। তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি তাকিয়ে রইলাম, কিছু বললাম না। তিনি আগের মতোই শুকনো গলায় বললেন, তুমি তো ইতিমধ্যেই দুজনকে মা ডেকে ফেলেছ। আমাকে মা ডাকার দরকার নেই, আমাকে আন্টি রাখতে পারো, অসুবিধা নেই। আমার নাম নিতা, তুমি ইচ্ছে করলে নিতু আন্টি রাখতে পারো। জি আচ্ছা। ঘরে তো নোংরা কেন? চারদিকে খেলনা, কাল সকালে ঘর পরিষ্কার করবে। জি আচ্ছা। শোবার ঘরে স্যান্ডেল কেন? স্যান্ডেল থাকবে শোবার ঘরের বাইরে। শোবার ঘরটা থাকবে ঝকঝকে তকতকে, একদানা বালিও সেখানে থাকবে না। বুঝতে পারছো? জি। এখন থেকে শোবার আগে চুল বেঁধে শোবে। এতদিন তো চুল বাঁধার কেউ ছিল না, এখন থেকে আমি বেঁধে দেব। আরেকটা কথা শুনে রাখো, আমি কিন্তু আহ্লাদ পছন্দ করি না। আমার সাথে কখনো আহ্লাদ করবে না। না ডাকলে আমাকে এসে বিরক্ত করবে না, মনে থাকবে? থাকবে। বাহ, তোমার চুল তো খুব সুন্দর, সিল্কি চুল। এই বলে তিনি আমার মাথার চুল নিয়ে খেলা করতে লাগলেন। আমি তৎক্ষণাৎ বুঝে ফেললাম ইনি চমৎকার একজন মহিলা। ইনার সঙ্গে সব রকম আহ্লাদ করা যাবে, এবং আহ্লাদ করলেও তিনি রাগ করবেন না। আমি আরও বুঝলাম এই মহিলার ভেতরেও অনেক ধরনের আহ্লাদীপনা আছে। নিতু আন্টি খুব সুন্দর ছিলেন। তার মুখ ছিল গোলাকার, চোখ বড় বড়, তবে বেশিরভাগ সময়ই চোখ ছোট করে ভ্রু কুঁচকে তাকাতেন। ভাবটা এরকম যে তিনি খুব বিরক্ত হচ্ছেন। তিনি বাড়িতে এসেই বাড়ির কিছু নিয়মকানুন পাল্টে দিলেন। যেমন আগে একতলা থেকে কাজের মানুষরা কেউ দোতলা আসতে পারত না, এখন থেকে পারবে। শুধু যে পারবে তাই না, একটা কাজের মেয়ে রাখা হলো, যার একমাত্র কাজ আমার ঘর সাজিয়ে রাখা এবং রাতে আমার ঘরেই ঘুমানো। তার জন্য একটা ক্যাম্প খাটের ব্যবস্থা করা হলো। সে ঘুমোতে যাবার আগে আমার শোবার ঘরে সে ক্যাম্প খাট পাতা হতো। কাজের মেয়েটার নাম শরীফা, 15-16 বছর, ভারী শরীর, দেখতে খুব মায়া লাগে। তার ছিল কথা বলার রোগ। অন্যের সামনে সে চুপ করে থাকত। রাতে ঘুমোতে যাবার সময় যখন আমি ছাড়া আর কেউ থাকতো না, তখন সে শুরু করত গল্প। ভয়ঙ্কর সব গল্প সে অবলীলায় বলতো। গল্প শেষ করে সে নির্বিকার ঘুমোতে যেত। বাকি রাতটা আমার ঘুম হতো না। ভয়ঙ্কর গল্পগুলি কি আপনি নিশ্চয়ই জানতে যাচ্ছেন। আপনার ধারণা ভয়ঙ্কর গল্প মানে ভূত প্রেতের গল্প, আসলে তা না। ভয়ঙ্কর গল্প মানে নারী পুরুষের ঘনিষ্ঠ সম্পর্কের গল্প। আমার কাছে ভয়ঙ্কর লাগতো কারণ এই ব্যাপারটা অস্পষ্টভাবে জানতাম। আমার কাছে তো নোংরা, অরুচিকর এবং কুৎসিত মনে হতো। আমি শরীফের গল্পের একটা নমুনা দিচ্ছি। আপনি আমার মানসিক অবস্থা ধরার চেষ্টা করছেন বলেই দিচ্ছি। অন্য কাউকে এ ধরনের গল্প আমি কখনো বলবো না, আমার পক্ষে বলা সম্ভব না। শরীফের যে গল্পটি আমি বলছি তা হচ্ছে তার কাছ থেকে শোনা সবচেয়ে ভদ্র গল্প। আমি শরীফের ভাষাতেই বলার চেষ্টা করছি। বুঝতে নাফা, আমরা তো গরিব মানুষ। আমরা গ্রামের বাড়ির টাট্টিখানা নাই। টাট্টিখানা বুঝতে নাফা? পায়খানার আমরা কই টাট্টিখানা, উজান দেশে কয় টাট্টি ঘর। তখন সন্ধ্যা রাইত, আমার ধরছে পেশাব। বাড়ির পিছনে রওনা হয়েছি, হঠাৎ কি জানি আমার মুখ সাইপা ধরছে। চিক্কুর দিমু হে উপায় নাই। আন্ধারে পরিষ্কার কিছু দেখা যায় না, খালি বুঝতাছি দুইটা গুন্ডা কিসিমের লোক আমারে টাইনা লইয়া যাইতেছে। আমি ছাড়া পাওয়ানোর জন্য হাত পা মুচড়াইতেছি, কোনো লাভ নাই। এরা আমারে নিয়ে গেল স্কুল ঘরে। এরার মতলবটা তোয়াফা আমি বুঝতে পারতাছি। আমার কইলজাটা গেছে শুকায়া, এক মনে দোয়া ইউনুস পড়তাছি। এর মধ্যে ওরা আমারে শুয়ে ফেলছে, একজনে টান দিয়ে শাড়ি খুললা ফেলছে। গল্পের বাকি অংশ আমার পক্ষে বলা সম্ভব না।
আপনি অনুমান করে নিন, এই জাতীয় গল্প রোজ রাতে আমি শুনতাম। আমার শরীর ঝিমঝিম করত। সম্পূর্ণ নতুন ধরনের অনুভূতি, যার সঙ্গে আমি পরিচিত না। তখন আমার বয়স মাত্র 13। মিসির আলি সাহেব শরীফের গল্প শোনার জন্য আমি অপেক্ষা করতাম। ভয়ঙ্কর ভালো লাগতো। আপনি লক্ষ্য করুন, আমি ভালো শব্দের আগে ভয়ঙ্কর বিশেষণটা ব্যবহার করছি। নিতু আন্টিও আমাকে গল্প বলতেন, সুন্দর সুন্দর সব গল্প, তার কিশোরী বয়সের সব গল্প। একান্নবর্তী পরিবারের মানুষ হয়েছেন, চাচাতো ভাই বোন সব মিলিয়ে বাড়িতে অনেকগুলি মানুষ। সারাদিন কোথাও না কোথাও কোনো মজার কিছু হচ্ছে। নিতু আন্টির এক বোন আবার প্ল্যানচেট করা জানত। সে রোজই আত্মা নিয়ে আসত, বিখ্যাত ব্যক্তিদের আত্মা। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, শেক্সপিয়র, আইনস্টাইন, এদের মধ্যে রবীন্দ্রনাথ আসতেন খুব ঘন ঘন। প্ল্যানচেট করলেই তিনি চলে আসতেন। 2-4 লাইন কবিতা লিখে যেতেন। সেসব কবিতা খুব উচ্চমানের হতো না। কে জানে, কবিরা হয়তো মৃত্যুর পর তাদের কাব্যশক্তি হারিয়ে ফেলেন। ওনার লেখা একটা কবিতার নমুনা, আকাশে মেঘমালা, বাতাসে মধু, নিতু নব সাজে সেজে নবীনা বধূ। একবার নিতু আন্টির বিয়ের কথা হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ প্ল্যানচেটে এই কবিতাটা লিখে যান। সেই বিয়ে অবশ্য হয়নি। আমি নিতু আন্টিকে খুব করে ধরলাম আমাকে প্ল্যানচেট শিখিয়ে দিতে। তিনি শিখিয়ে দিলেন, খুব সহজ। একটা কাগজে ABCD লেখা থাকে, একটা বোতামে আঙুল রেখে বসতে হয়, মুখোমুখি দুজন বসতে হয়। মুখে বলতে হয়, ইফ এনি গুড সোল পাসেস বাই প্লিজ কাম। তখন মৃত আত্মা চলে আসে এবং বোতামে আশ্রয় নেন এবং বোতাম নাড়তে শুরু করে। আত্মাকে প্রশ্ন করলে অদ্ভুত ভঙ্গিতে সেই প্রশ্নের জবাব আসে। এক অক্ষর থেকে আরেক অক্ষরে গিয়ে পুরো বাক্য তৈরি হয়। ABCD না লিখে সরয়ে সরায় লিখলেও হয়, তবে ABCD লেখাই সহজ। নিতু আন্টির কাছ থেকে শিখে আমি খুব আত্মা আনা শুরু করলাম। বেশিরভাগ সময়ই রবীন্দ্রনাথ আসেন। মনে হয় তার অবসরই সবচেয়ে বেশি। এক রাতে ছোট মা চলে এলেন। সে রাতে বাসায় কেউ ছিল না। বাবা এবং নিতু আন্টি গিয়েছেন বিয়েতে, ফিরতে রাত হবে। শরীফা গিয়েছে দেশের বাড়িতে, তার মামা এসে তাকে নিয়ে গেছে। তার বিয়ের কথা হচ্ছে, বিয়ে হয়ে গেলে সে আর ফিরবে না। একা একা প্ল্যানচেট নিয়ে বসেছি। বোতামে আঙ্গুল রাখতেই বোতাম নড়তে শুরু করলো। আমি বললাম, আপনি কি এসেছেন? বোতাম চলে গেল ইয়েস লেখা ঘরে, অর্থাৎ তিনি এসেছেন। আমি বললাম, আপনি কে? বোতাম চলে গেল আর অক্ষরে, অর্থাৎ যিনি এসেছেন তার নামের প্রথম অক্ষর আর। খুব সম্ভবত রবীন্দ্রনাথ আবার এসেছেন। আমি বললাম, আপনার নামের শেষের অক্ষরও কি আর? বোতাম চলে গেল ইয়েসে। রবীন্দ্রনাথ যে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই। আমি বললাম, আমার মতো ছোট্ট একটা মেয়ের ডাকে যে আপনি এসেছেন তাতে আমি খুব খুশি হয়েছি। আপনাকে ধন্যবাদ। আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। এইসব হচ্ছে গদ বাঁধা কথা। মৃত আত্মাকে সম্মান দেখানোর জন্যে এসব বলতে হয় আর কি। তবে শুধু ভালো আত্মাদের বেলায় বলতে হয়, খারাপ আত্মাদের বেলায় কিছু বলতে হয় না। খারাপ আত্মাদের দ্রুত বিদায় করার ব্যবস্থা করতে হয়। আমি ধন্যবাদ দেওয়া শেষ করার পরপর এক কাণ্ড হলো। দরজার পর্দা সরিয়ে ছোট মা ঘরে ঢুকলেন। অনেক অনেক দিন পর তার দেখা পেলাম। আগে ছোট মাকে দেখে কখনো ভয় পাইনি। সে রাতে হঠাৎ বুক ধক করে উঠল। ভয় পাবার প্রধান কারণ, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল। আমার ভয় হচ্ছিল এই বুঝি ইলেকট্রিসিটি চলে যাবে। আমার ঘরে একটা চার্জার আছে, ইলেকট্রিসিটি চলে গেলে চার্জার জ্বলে ওঠার কথা। আমার ঘরের চার্জারটা নষ্ট। মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায় কিন্তু চার্জার জ্বলে না। টেবিলের ড্রয়ারে অবশ্য মোমবাতি আছে, দিয়ে আসলে আছে কিনা আমি জানি না, মনে হয় নেই। ভয়ে আমার বুক ধকধক করছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ছোট মার দিকে। তিনি বললেন, ফারজানা কেমন আছো? এই রে, আমার আসল নাম বলে ফেললাম। যাই হোক, আমার ধারণা ইতিমধ্যে আপনি আমার নাম জেনে ফেলেছেন। ভালো কথা, চিত্রাও কিন্তু আমার নাম। আমার আসল মা আমার নাম রেখেছিলেন চিত্রা। মার মৃত্যুর পর কেন জানি এই নামটা ডাকা হতো না,
আমার আরও দুটো ডাক নাম আছে, বিবি। বাবা এই নামে ডাকতেন। আরেকটা নাম হলো নিশি। বাবা ছাড়া বাকি সবাই আমাকে নিশি নামে ডাকে। বাকি সবাই বলতে আমি স্কুলের বন্ধুদের কথা বলছি। যে কথা বলছিলাম, ছোট মা বললেন, ফারজানা কেমন আছো? আমি বললাম, ভালো। তুমি একা, তাই না? আমি বললাম, হ্যাঁ, অনেকদিন পর তোমাকে দেখতে এসেছি। তোমার স্বাস্থ্য ভালো হয়েছে। চুল খুব সুন্দর করে কেটেছ। কে কেটে দিয়েছে? নিতু আন্টি। তিনি তোমাকে খুব ভালোবাসেন? হ্যাঁ। তাকে কি তুমি আমার কথা বলেছ? না। খুব ভালো করেছ। শরীফাকে আমার কথা বলেছ? না। শরীফা মেয়েটা খুব খারাপ, তুমি কি তা জানো? না। মেয়েটা তোমাকে খারাপ করে দিচ্ছে, তা কি তুমি বুঝতে পারছো? মেয়েটাকে তুমি পছন্দ করো, তাই না? হ্যাঁ। তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? হ্যাঁ। ভয় পেও না। আচ্ছা, ভূত নামানোর খেলা কেন খেলছো? এগুলি ভালো না, আর কখনো খেলবে না। আচ্ছা, নিতু আন্টিকে তুমি খুব পছন্দ করো, তাই না? হ্যাঁ। তাকে আমার কথা কখনো বলবে না। আচ্ছা, আমি এখন চলে যাব। আর আসবেন না? আসবো। শরীফাকে শাস্তি দেওয়ার জন্য আসবো। ওকে আমি কঠিন শাস্তি দেব। একটা ব্যাপার আপনাকে বলি, যে ছোট মা আমার কাছে আসতেন, এই ছোট মা সেরকম নন। তার চোখের দৃষ্টি কঠিন, গলার স্বরও কঠিন। অথচ আগে যিনি আসতেন তিনি ছিলেন আলাভোলা ধরনের। তার মধ্যে ছিল অস্বাভাবিক মমতা। তিনি এসেই আমার মাথায় হাত দিতেন, অথচ ইনি দূরে দাঁড়িয়ে রইলেন। একবারও মাথায় হাত দিলেন না বা কাছেও এলেন না। নিচে গাড়ির শব্দ হলো। ছোট মা পর্দা সরিয়ে বের হয়ে গেলেন। নিতু আন্টি তার কিছুক্ষণ পরে ঘরে ঢুকলেন। আমি জানি তিনি এখন কি করবেন। বিয়ে বাড়িতে মজার ঘটনা কি কি ঘটল তা বলবেন। বলতে বলতে হেসে ভেঙে পড়বেন। যেসব ঘটনা বলতে বলতে তিনি হেসে পড়েন, সাধারণত সেসব ঘটনা তেমন হাসির হয় না। তবু আমি তাকে খুশি করার জন্য হাসি। আজ অন্যান্য দিনের মতো হলো না। ঘরে ঢুকে তিনি ভ্রু কুঁচকে ফেললেন। তার হাসি হাসি মুখ হঠাৎ করে গম্ভীর হয়ে গেল। তিনি শীতল গলায় বললেন, এই মেয়ে, কেউ কি এসেছিল? আমি থতমত খেয়ে বললাম, না তো। ঘরে বিশ্রী গন্ধ কেন? বিশ্রী গন্ধ? অবশ্যই বিশ্রী গন্ধ। মনে হচ্ছে নর্দমা থেকে কেউ ঘরে এসেছে। আমি কথা ঘোরাবার জন্য বললাম, আন্টি, বিয়ে বাড়িতে আজ কি হলো? আন্টি বললেন, তোমার ঘরের ভেতর কোথাও ইঁদুর মরে নেই তো? মরা মরা গন্ধ পাচ্ছি। তুমি পাচ্ছ না? না। দাঁড়াও, ঘর ঝাড় দেবার ব্যবস্থা করি। নিতু আন্টি উপস্থিত থেকে ঘর ঝাড় দেওয়ালেন, স্যাভলন পানি দিয়ে মেঝে মোছালেন। তারপরও তার নাকে মরা মরা গন্ধ লেগে রইল। তিনি বাবাকে ডেকে নিয়ে এসে বললেন, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? বাবা বললেন, পাচ্ছি। কিসের গন্ধ? স্যাভলনের গন্ধ। পচা কটু কোনো গন্ধ পাচ্ছ না? না তো। আমি পাচ্ছি। বাবা হাসতে হাসতে বললেন, তোমার সুপার সেন্সিটিভ নাক, তুমি তো পাবেই। আমাদের পূর্বপুরুষ বানর ছিলেন, তোমার পূর্বপুরুষ সম্ভবত কুকুর। রসিকতা করবে না। নিতু আন্টি চিন্তিত মুখে বের হয়ে গেলেন। রাতে আমার ঘরে ঘুমোতে এলেন। এটা নতুন কিছু না, তিনি প্রায় রাতে আমার ঘরে ঘুমোতে আসতেন। না, প্রায় না, সপ্তাহে একদিন বলাটা যুক্তিযুক্ত হবে। স্কুলের সাপ্তাহিক ছুটির দিনের আগের দিন তিনি গভীর রাত পর্যন্ত গুটুর গুটুর করে গল্প করতেন। আমার জন্য সেই রাতগুলি ছিল খুবই আনন্দময়। শরীফার ভয়ঙ্কর গল্পগুলি শুনতে পেতাম না, তার জন্য অবশ্য একটু খারাপও লাগত। নিতু আন্টি আমার ঘরে ঘুমোতে এসেছেন। আমার এত ভালো লাগলো। আন্টি বললেন, আজ শরীফা নেই তো, তাই তোমার সঙ্গে ঘুমোতে এসেছি। ঝড় বৃষ্টি একা একা ঘুমোতে যে ভয় পাও। আজ কিন্তু গল্প হবে না, কাল তোমার স্কুল আছে। আমি বললাম, আন্টি, খারাপ গন্ধটা কি এখনো আছে? হ্যাঁ। আন্টি বাতি নিভিয়ে আমাকে কাছে টেনে শুতে গেলেন। আমি হঠাৎ বললাম, আন্টি, আপনাকে একটা কথা বলি। তিনি হাই তুলতে তুলতে বললেন, বলো। লম্বা চওড়া কথা না তো? রাত জেগে গল্প শুনতে পারবো না, আমার ঘুম পাচ্ছে। আমি চাপা গলায় বললাম, আন্টি, মৃত মানুষ কি আসতে পারে? তার মানে?
না, কিছু না। আন্টি বিছানায় উঠে বসলেন, হাত বের করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বললেন, কি বলতে চাও ভালো করে বলো তো। অর্ধেক কথা বলবে, অর্ধেক পেটে রাখবে, তা হবে না। আমি চুপ করে রইলাম। নিতু আন্টি কঠিন বলে বললেন, উঠে বসো। আমি উঠে বসলাম। এখন বলো, মৃত মানুষের আসার কথা আসছে কেন? তুমি কি কোনো মৃত মানুষকে আসতে দেখেছ? হ্যাঁ। সে কি আজ এসেছিল? হ্যাঁ। মৃত মানুষটা কি তোমার মা? না, আমার ছোট মা। পুরো ঘটনাটা আমাকে বলো, কিছু বাদ দেবে না। বলতে ইচ্ছে করছে না, ইচ্ছে না করলেও বলো। পুরো ব্যাপারটা আমাকে তুমি তোমার ভালোর জন্যই বলবে। এটা বললে আমার ভালো হবে না। তুমি বাচ্চা একটা মেয়ে, কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল তা বোঝার ক্ষমতা তোমার হয়নি। বলো ব্যাপারটা কি। আরেকদিন বলবো। আরেকদিন না, আজই বলবে, এখনই বলবে। আমি বলতে শুরু করলাম, কিছুই বাদ দিলাম না। নিতু আন্টি চুপ করে শুনে গেলেন। কথার মাঝখানে একবারও বললেন না, তুমি এসব কি বলছো। গল্প বলা শুরু করার সঙ্গে সঙ্গে আমি বুঝলাম আমি কি বলছি না বলছি সবই ছোট মা শুনছেন। তিনি ঘরের ভেতর নেই, কিন্তু কাছেই আছেন, পর্দার ওপাশেই আছেন। পর্দার বাইরে দাঁড়িয়ে তিনি যে নিঃশ্বাস ফেলছেন আমি তাও শুনতে পাচ্ছিলাম। গল্প শেষ করার পর নিতু আন্টি বললেন, ঘুমিয়ে পড়ো। বলেই তিনি ঘুমিয়ে পড়লেন। আমি সারা রাত জেগে রইলাম। এক ফোঁটা ঘুম হলো না। শুরু হলো আমার রাত জাগার কাল। ছোটদের উদ্ভট অস্বাভাবিক কথা বড়রা সবসময় হেসে উড়িয়ে দেন, সেটাই স্বাভাবিক। ছোটদের উদ্ভট গল্প গুরুত্বের সঙ্গে কখনো গ্রহণ করা হয় না। গ্রহণ করা হয়তো ঠিকও না। আন্টি আমার গল্প কিভাবে গ্রহণ করলেন কিছুদিন আমি তো বুঝতেই পারলাম না। ছোট মার প্রসঙ্গ তিনি আমার সঙ্গে দ্বিতীয়বার তুললেন না, যেন কিছু শোনেনি। পুরোপুরি স্বাভাবিক আচার আচরণ। শুধু রাতে আমার সঙ্গে ঘুমোতে আসেন, তখন অনেক গল্প টল্প হয়। ছোট মা প্রসঙ্গ কখনো আসে না। আপনাকে তো আগেই বলেছি আমার ইনসোমেনিয়ার মতো হয়ে গিয়েছিল। শেষ রাতের দিকে ঘুম আসতো। রাত 1টার দিকে বাড়ি পুরোপুরি নিঃশব্দ হয়ে যেত। তখন বিচিত্র সব শব্দ শুনতে পেতাম, যেমন খাটের চারপাশে কে যেন হাঁটত। সে কে তা আমার কাছে পরিষ্কার না। ছোট মা হতে পারেন, অন্য কেউ হতে পারেন। প্রচণ্ড ভয়ে আমি অস্থির হয়ে থাকতাম। যেহেতু রাতে ঘুম আসতো না, দিনটা কাটত ঝিমুনিতে। ক্লাসে বসে আছি, স্যার অঙ্ক করাচ্ছেন। আমার তন্দ্রার মতো চলে এলো। আধো ঘুম আধো জাগরণে চলে গেলাম। স্যারের দিকে তাকিয়ে থেকেই স্বপ্ন পর্যন্ত দেখতে শুরু করতাম। এই স্বপ্নগুলি খুব অদ্ভুত। অদ্ভুত এই কারণে যে আমি তন্দ্রায় যেসব স্বপ্ন দেখতাম তার প্রতিটি সত্যি হয়েছে। আমি তন্দ্রায় যা দেখতাম তাই ঘটত। তার চেয়ে মজার ব্যাপার, স্বপ্নগুলিকে আমি ইচ্ছামতো বদলাতে পারতাম। তবে আমি যে স্বপ্ন বদলাতেও পারি এটা বুঝতে সময় লেগেছিল। আগে বুঝতে পারলে ভালো হতো। আমি বোধহয় ব্যাপারটা আপনাকে বোঝাতে পারছি না। উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আমি স্বপ্ন দেখলাম বাবা চেয়ারে বসে লিখছেন। তিনি বসেছেন সিলিং ফ্যানের নিচে। হঠাৎ সিলিং ফ্যানটা খুলে তার মাথায় পড়ে গেল। রক্তে চারদিক ভেসে যাচ্ছে। আমার তন্দ্রা ভেঙে গেল। আমার এই স্বপ্ন দেখা মানে ব্যাপারটা ঘটবে। আমি তৎক্ষণাৎ ঠিক করলাম, না, ব্যাপারটা এরকম হবে না। স্বপ্নটা যেভাবেই হোক বদলে দিতে হবে। তখন নতুন স্বপ্নের কথা ভাবলাম। যেমন ধরুন আমি ভাবলাম বাবা লেখার টেবিলে বসেছেন, কি মনে করে হঠাৎ সিলিং ফ্যানের দিকে তাকালেন, তারপর সরে দাঁড়ালেন। অমনি ঝপাং শব্দ করে ফ্যানটা পড়ে গেল। বাবার কিছুই হলো না। পুরো ব্যাপারটা ভেবে রাখার পর অবিকল যেমন ভেবে রেখেছি তেমনই স্বপ্ন দেখতাম। আপনি এটাকে কি বলবেন? কোনো ক্ষমতা? না, আপনি তো বলবেন না। মানুষের যে আধ্যাত্মিক ক্ষমতা থাকতে পারে এসব আপনি বিশ্বাস করেন না। আপনার কাছে মানুষ যন্ত্রের মতো। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে তাহলে আপনি ধরেই নেবেন ব্যাপারটা আর কিছুই না। একজন আরেকজনের প্রতি শারীরিক আকর্ষণ বোধ করছে। শারীরিক আকর্ষণ যেহেতু নোংরা একটা ব্যাপার, কাজে ভালোবাসা নামক মিষ্টি একটা শব্দ ব্যবহার করছে। কুইনাইনকে সুগার কোটেড করা হচ্ছে। আমি কি ভুল বললাম?
আমি ভুল বলিনি, আপনি যাই ভাবেন, কিন্তু শুনুন, স্বপ্ন তৈরি করার ক্ষমতা আমার আছে এবং আমি এখনো পারি। ঘটনা বললে আপনি বুঝবেন। শরীফা তো বাড়ি থেকে চলে গেল, ওর বিয়ে হওয়ার কথা, বিয়ে হলে আর ফিরবে না। আমি একদিন স্বপ্নে দেখলাম ওর বিয়ে হচ্ছে। চ্যাংড়া টাইপের ছেলে, পান খেয়ে দাঁত লাল করে আছে আর ভ্যাক ভ্যাক করে হাসছে। স্বপ্ন দেখে খুব মেজাজ খারাপ হলো। তখন ভাবলাম, বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু বরের সঙ্গে ওর ঝগড়া হয়েছে। ও চলে এসেছে আমাদের বাড়িতে। যেরকম ভাবলাম অবিকল সেরকম স্বপ্ন দেখলাম, হলো তাই। এক সন্ধ্যাবেলা শরীফা উপস্থিত। তার বিয়ে হয়ে গেছে, কিন্তু বর তাকে নিচ্ছে না। বিয়ের সময় কথা হয়েছিল বরকে একটা সাইকেল এবং নগদ 5,000 টাকা দেওয়া হবে। কোনোটাই দেওয়া হয়নি বলে তারা কনে উঠিয়ে নেবে না। যেদিন সাইকেল এবং টাকা দেওয়া হবে সেদিনই মেয়ে তুলে নেবে। আমি শরীফাকে বললাম, তোমার কি মন খারাপ? শরীফা বলল, মন খারাপ করে লাভ কি আছে আফা? তোমাকে যে তুলে নিচ্ছে না, তোমার রাগ লাগছে না? না, সাইকেল আর টাকা দিব বললা নেয় নাই, তার আর তো আফা কোনো দোষ নাই। একটা জিনিস দিবেন বলবেন, তারপরে দিবেন না, এটা কেমন কথা? তোমার বর পছন্দ হয়েছে? হ। তোমার সঙ্গে তোমার বরের কথা হয়েছে? ও মা, কথা আবার হয় নাই। এক রাত তার লগে ছিলাম না। রাতে তোমরা কি করলে? কোন যাইব না আফা, বড়ই শরমের কথা। লোকটার কোনো লজ্জা শরম নাই, এমন বেহায়া মানুষ জন্মে দেখি নাই। সি না, বলো, আমি শুনবো। অসম্ভব কথা আফা, তুমি বলবে না? জীবন থাকতে না। আমি নিষিদ্ধ কথা শোনার জন্য ছটফট করছিলাম, এবং আমি জানি শরীফাও নিষিদ্ধ কথাগুলি বলার জন্য ছটফট করছিল। দেখলেন তো স্বপ্ন পাল্টে কিভাবে শরীফাকে বাড়ি থেকে নিয়ে এলাম। আপনি বলবেন কাকতালীয়, মোটেই না। শরীফার বরকে আমার খুব দেখতে ইচ্ছে করল, কাজে একদিন খুব ভাবলাম শরীফার বর এসেছে। যেমন ভাবলাম ঠিক সেরকম স্বপ্ন দেখলাম। শরীফার বর চলে এলো। নীল রঙের একটা লুঙ্গি, রবারের জুতা, সিল্কের চকরা বকরা একটা শার্ট। এসেই বাসা সবাইকে পা ছুঁয়ে সালাম করে ফেলল, এমনকি আমাকেও। শরীফার বরের নাম সিরাজ মিয়া। সে নারায়ণগঞ্জে একটা লেদ মেশিনের হেল্পার। আন্টি তাকে খুব বকা দিলেন, কঠিন গলায় বললেন, তুমি পেয়েছো কি? যৌতুক পাওনি বলে বউ ঘরে নেবে না? তুমি কি জানো পুলিশ খবর দিলে তোমার 5 বছরের জেল হয়ে যাবে? বাংলাদেশের যৌতুক নিবারণী আইন পাশ হয়েছে, দেব পুলিশে খবর? সিরাজ মিয়া বলল, ইচ্ছা হইলে দেন, আপনারা বড় লোক, আপনারা যা বলবেন সেটাই নেয়। আন্টি আরও রেগে গেলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এখনই তিনি ধানমন্ডি থানার ওসিকে খবর দেবেন। আমাকে বললেন, ফারজানা, দাও তো টেলিফোনটা, ওসি সাহেবকে আসতে বলি। আমি টেলিফোন নিয়ে এলাম। আমার একটু ভয় ভয় করছিল, কিন্তু সিরাজ মিয়া নির্বিকার। তাকে চা আর কেক দেওয়া হয়েছে। সে চায়ে কেক ডুবিয়ে বেশ মজা করে খাচ্ছে। আন্টি ধানমন্ডি থানার ওসিকে খবর দিলেন না, কাকে যেন টেলিফোন করে বললেন একটা নতুন সাইকেল কিনে বাসায় নিয়ে আসতে। সিরাজ মিয়া নির্লজ্জের মতো বলল, আমার টাকা দেন, আমি দেখে শুনে কিনবো। বাজারে নানা পদের সাইকেল, সব সাইকেল ভালো না। আন্টি বললেন, তোমাকে দেখে শুনে কিছুই কিনতে হবে না, তুমি তোমার আত্মীয় স্বজনকে নিয়ে আসো, আমি তোমাকে সাইকেল আর 5,000 টাকা দিয়ে দেব। তুমি শরীফাকে নিয়ে যাবে। যদি শুনি এই মেয়ের উপর কোনো অত্যাচার হয়েছে, আমি তোমার চামড়া খুলে ফেলব। গরুর চামড়া যেভাবে খোলে ঠিক সেইভাবে খোলা হবে। সিরাজ মিয়া চা কে খেয়ে হাসি মুখে চলে গেল। বলে গেল আগামী বুধবার সে তার বাবাকে নিয়ে আসবে এবং সেই দিনই বউ নিয়ে চলে যাবে। আন্টির এই ব্যাপারটা আমার কি যে ভালো লাগলো। আনন্দে আমার চোখে প্রায় পানি এসে গেল। আর শরীফা কি যে খুশি হলো, একেবারে পাগলের মতো আচরণ, এই হাসছে, এই কাঁদছে। বুধবার সকালে শরীফাকে নিয়ে যাবে। আন্টি তার বরের জন্য শুধু যে সাইকেল আনলেন তা না, একটা নতুন শার্ট কিনলেন। শরীফাকে দিলেন 2টা শাড়ি, কানের দুল। শরীফা নিজেই দোকান থেকে রূপার নুপুর কিনে এনে পায়ে পড়েছে। যখন হাঁটে ঝমঝম শব্দ করে। খুব হাস্যকর একটা ব্যাপার। মঙ্গলবার আমাদের স্কুল ছুটি ছিল, বৌদ্ধ পূর্ণিমার ছুটি। আমি দুপুরে শুয়ে আছি,
হঠাৎ স্বপ্নে দেখি ছোট মা এসে আমাকে বলছেন, ফারজানা, আমি বলেছিলাম না এই মেয়েটাকে শাস্তি দেব, ও চলে যাচ্ছে, যাবার আগে শাস্তি দেওয়া দরকার, তাই না? আমি চুপ করে রইলাম। ছোট মা বললেন, কথা বলছো না কেন? কি ধরনের শাস্তি দেওয়া যায় বলো তো? তুমি যেরকম শাস্তির কথা বলবে আমি ঠিক সেরকম শাস্তি দেব। আপনি তাকে ক্ষমা করে দিন। না, ক্ষমা করব না, ওকে শাস্তি পেতেই হবে। ওর চোখ দুটো গেলে দিই, কি বলো? উলের কাঁটা দিয়ে চোখ গেলে দিই। আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মন করে উঠে বসলাম, তবে খুব চিন্তিত হলাম, কারণ আমি স্বপ্ন বদলাতে পারি। আমি স্বপ্নটা বদলে ফেলব। কিভাবে বদলাবো সেটাও ঠিক করে ফেললাম। বিকেলে গানের টিচার চলে যাবার পর দরজা বন্ধ করে আমি স্বপ্নটা বদলাবো। গানের টিচার গেলেন সন্ধ্যায় বেলায়। আমি আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই শরীফার গলা শুনতে পেলাম। সে ফিসফিস করে ডাকছে, আফা, ও আফা। শব্দটা আসছে খাটের নিচ থেকে। আমি নিচু হয়ে দেখি শরীফা হামাগুড়ি দিয়ে খাটের নিচে বসে আছে। কুকুর যেভাবে বসে থাকে ঠিক সেভাবে শরীফা বসে আছে। কুকুরের মতো জিভ বের করে খানিকটা হাঁপাচ্ছেও। তাকে কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে। আমি বললাম, তুমি এখানে কি করছো? বের হয়ে আসো, খাটের নিচ থেকে বের হয়ে আসো। সে বলল, আফা গো, আমি বাইসা নাই, আমারে মাইরা ফেলছে। ছাদে কাপড় আনতে গেছিলাম, আমারে ধাক্কা দিয়ে ফেলছে। আমি অনেক দূরে চলিয়া যাব। যাওনের আগে আপনার চোখের দেখাটা দেখা দেয় গো আফা। এই বলেই সে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে গেল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। সবাই ছুটে এলেও তখনই আমার ঘরে ঢুকে পড়ল না। আমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম। তাদের ঢুকতে হলো দরজা ভেঙে। আমি বলছি সন্ধ্যাবেলার ঘটনা। শরীফার যে সত্যি সত্যি মারা গেছে এই খবর জানা গেল রাত 8টার দিকে। আমাদের বাড়ির পেছনের দেয়ালে পড়ে তার মাথা থেতলে গিয়েছিল। কেউ তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। প্রচণ্ড শক্তিশালী কেউ, কারণ দেয়ালটা বাড়ি থেকে অনেকটা দূরে। ছাদ থেকে ধাক্কা দিয়ে এত দূরে ফেলতে অনেক শক্তি দরকার। আমার মাথা ধরেছে। আমি আপাতত লেখা বন্ধ করলাম। এই মুহূর্তে আপনি আমার সম্পর্কে কি ভাবছেন বলবো? আমি অন্তর্যামী নই। অন্য একজনের মনের খবর আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আপনি কি ভাবছেন তা আমি বলতে পারবো, কারণ আপনার চিন্তার পদ্ধতি আমি জানি। আপনি আমার লেখা পড়ছেন, যতই পড়ছেন আমার সম্পর্কে একটা ধারণা গড়ে উঠছে। ধারণাগুলি করছেন যুক্তির ভেতর দিয়ে। পুরোপুরি অঙ্ক কষা হচ্ছে 2+3 হচ্ছে 5, কখনো 6 বা 7 নয়। এই জাতীয় মানুষের মনের ভাব আজ করা মোটেই কঠিন না। অতি প্রাকৃত কোনো ব্যাপারে আপনার সামান্যতম বিশ্বাস নেই। যে আমি ছোট মাকে দেখার কথা বলছি অমনি আপনি ভ্রু কুচকাচ্ছেন, কঠিন কিছু শব্দ মনে মনে আওড়াচ্ছেন, যেমন সিজিওফ্রেনিক, সাইকোপ্যাথ, তাই না? শরীফার মৃত্যুর খবর শুনে আপনি খানিকক্ষণ ঝিম মেরেছিলেন, তারপর সিগারেট ধরালেন। ধূমপায়ী মানুষরা সামান্যতম সমস্যার মুখোমুখি হলেই ফসফস করে সিগারেট ধরায়। ভাবটা এমন যে নিকোটিনের ধোঁয়া সব সমস্যা উড়িয়ে নিয়ে যাবে। সিগারেট ধরিয়ে মনে মনে বলেছেন, খুনটা কে করেছে? কারণ আপনার কাছে অতি প্রাকৃত ব্যাপার বলে কিছু নেই। একটা মেয়ে খুন হয়েছে, ভূত প্রেত তাকে খুন করবে না, মানুষ করবে। সেই মানুষটা কে? ডিটেকটিভ গল্পে কি থাকে? একটা খুন হয়, আশেপাশে সবাইকে সন্দেহ করা হয়। সবচেয়ে কম সন্দেহ যাকে করা হয় দেখা যায় সেই খুনটা করেছে। গল্প উপন্যাসের ডিটেকটিভের মতো আপনি কি খুব রহস্যের সমাধান করতে চান? তাহলে প্রধান সন্দেহভাজন ব্যক্তি হচ্ছে আমি। এখন আপনি ভাবছেন মেয়েটা যে খুন করলো তার মোটিভটা কি? একটা চিন্তা করলে আপনি মোটিভও পেয়ে যাবেন। আমি আপনাকে সাহায্য করি। 1, মেয়েটি মানসিকভাবে অসুস্থ, সিজিওফ্রেনিক এবং সাইকোপ্যাথ। একজন অসুস্থ মানুষ যে কোনো অপরাধ করতে পারে, অসুস্থতাই তার মোটিভ। 2, শরীফা মেয়েটি তার স্বামীর কাছে বুধবারে চলে যাবে। সে ছিল ফারজানার সঙ্গিনী।
ফারজানা চাচ্ছিল মেয়েটিকে রেখে দিতে, খুন করা হয়েছে সে কারণে। অসুস্থ মেয়েটি ভাবছে শরীফা খুন হয়েছে ঠিকই, কিন্তু চলে যায়নি। এই তো সে বাস করছে খাটের নিচে, কুকুরের মতো হাঁটু গেড়ে বসে আছে। মিসির আলি সাহেব, আপনি কি তাই ভাবছেন? না, আপনি তা ভাবছেন না। মানুষের মনের ভেতরে যে আরেকটা মন বাস করে, আপনি সেই মন নিয়ে কাজ করেন। যুক্তির ক্ষমতা আপনি যেমন জানেন, যুক্তির অসারতাও আপনি জানেন। 2 + 3 5 হয়, এটা আপনি যেমন জানেন, ঠিক তেমনই জানেন মাঝে মাঝে সংখ্যাকে যুক্ত করা যায় না, যোগ চিহ্ন কোনো কাজে আসে না তখন। এই তথ্য জানেন বলেই আমি আমার জীবনের বইটি আপনার সামনে খুলে দিয়েছি, আপনাকে পড়তে দিয়েছি। আপনি হয়তো ভাবছেন এতে লাভ কি? মেয়েটির সঙ্গে তো আমার কখনো দেখা হবে না, সে তার ঠিকানা দেয়নি। ঠিকানা দেয়নি এটা ঠিক না, ব্যাখ্যা এবং বর্ণনা এমনভাবে দিয়েছি যেন ইচ্ছে করলেই আপনি বের করতে পারেন আমাদের বাড়িটা কোথায়। ধানমন্ডি থানার ওসিকে আন্টি টেলিফোন করতে চাচ্ছেন, তা থেকে আপনি কি অনুমান করতে পারছেন না আমাদের বাড়ি ধানমন্ডিতে? 2 ইউনিট বাড়ি, এটিও বলেছি, আরো অনেক কিছু বলেছি। থাক, এখন টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যদি মনে করেন আমার সঙ্গে কথা বলা দরকার, টেলিফোন করবেন। নম্বরটা হচ্ছে 6ষ্ঠ মৌলিক সংখ্যা, 5ম মৌলিক সংখ্যা, 4র্থ মৌলিক সংখ্যা, 3য় মৌলিক সংখ্যা। সংখ্যাগুলির আগে 8 বসাবেন। সরাসরি টেলিফোন নম্বর লিখে দিলে হতো, সেটা আপনার মনে থাকতো না। এইভাবে বলায় আর কখনো ভুলবেন না। প্রথমে 8, 6ষ্ঠ মৌলিক সংখ্যা হচ্ছে 11, 5ম মৌলিক সংখ্যা হচ্ছে 7, 4র্থ মৌলিক সংখ্যা হচ্ছে 5, 3য় মৌলিক সংখ্যা হচ্ছে 3। অর্থাৎ আমার টেলিফোন নাম্বার হচ্ছে 8 11 7 5 3। আমাদের টেলিফোন নাম্বারটা রহস্যময় না? আমাদের বাসায় 3টা টেলিফোন আছে, সবচাইতে রহস্যময় নাম্বারটা আপনাকে দিলাম। এই টেলিফোন বাবা আমাকে দিয়েছেন, নাম্বারটা আমি কাউকে দেইনি। কাজেই আমার টেলিফোনে কেউ আমাকে পায় না, অথচ আমি অন্যদের পাই। ব্যাপারটা মজার না? তোমরা আমাকে খুঁজে পাবে না, কিন্তু আমি ইচ্ছে করলে তোমাদের পেয়ে যাব। মাঝে মাঝে আমার যখন ইনসোমনিয়ার মতো হয়, আমি এলোমেলোভাবে টেলিফোনের ডায়াল ঘুরাতে থাকি। অচেনা কোনো একটা জায়গায় রিং বেজে ওঠে। সদ্য ঘুম ভাঙা গলায় কি একজন ভারী গলায় বলবে, কে? আমি করুণ গলায় বলি, আমার নাম ফারজানা। কাকে চাই? কাউকে চাই না, আপনার সঙ্গে একটু কথা বলবো, প্লিজ টেলিফোন রেখে দেবেন না। এই সময় পুরুষ মানুষরা যে কি অদ্ভুত আচরণ করে আপনি চিন্তাও করতে পারবেন না। 70% পুরুষ প্রেম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অতি মিষ্টি গলায় উত্তর দিতে থাকে। 10% কুৎসিত সব কথা বলে, অতি নোংরা, অতি কুৎসিত সব বাক্য। গলার স্বর থেকে মনে হয় মধ্যবয়স্ক পুরুষরাই এই নোংরামিগুলি বেশি করেন। এই পুরুষরাই হয়তো স্নেহময় পিতা, প্রেমময় স্বামী, অফিসে আদর্শ অফিসার। কি অদ্ভুত বৈচিত্র্যের ভেতরেই না আমাদের জীবনটা কাটে। আমরা সবাই ডক্টর জেকেল এবং মিস্টার হাইড। আপনিও কিন্তু তাই। একদিকে অসম্ভব যুক্তিবাদী মানুষ, অন্যদিকে যুক্তিহীন জগতেও চরম আস্থা আছে এমন একজন, তাই না? খুব ভুল কি বলেছি? কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নিয়ে শুনে সরাসরি আপনাদের সাথে থাকব। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাবো। আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত দিয়ে আরও কিভাবে আমরা ভূত নেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সেই সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।